আমরা তাহলে আমাদের ক্লাসটা শুরু করি। 8টা 3 বেজে গেছে, আমরা তাহলে ক্লাস শুরু করি। ওকে, আচ্ছা আমি তাহলে প্রশ্নটা বের করতেছি। তো সর্বপ্রথম কিভাবে লিখো তোমরা জানো। তোমরা সর্বপ্রথম কি করবা, প্রথম পেজে প্রশ্ন লিখে এইভাবে লেখা শুরু করবা, 1 নং প্রশ্নের উত্তর, 1 নং প্রশ্নের উত্তর ক। ঠিক আছে, এইভাবে লিখে একটা নীল কালার পেন দিয়ে আন্ডারলাইন করো, জাস্ট একটু সুন্দর, আর কিছু না। তুমি নীল কালার পেন দিয়ে যে করতে হবে এমন কোনো কথা নেই, নীল কালার পেন দিয়ে করলে একটু সুন্দর হয়। আমি শুরু করতে, সর্বপ্রথম যে প্রশ্নটা লিখছে সেখানে হলো কয়েকটা ভেক্টর দিয়ে দেওয়া হয়েছে, সেখানটাতে হলো পি। আচ্ছা এখানে একটু কিছু কথা আছে, তোমাদের এই যে সাইডে যে শিখনফল নির্দেশনা এগুলো নিয়ে আমি একটু কথা বলতে চাই। হ্যাঁ, আমি একটু শুরু করতেছি, তোমাদেরকে হচ্ছে মোবাইলটা একটু ধরি। এখানে তোমরা অনেকে ঠিক মতো কিছুই বুঝো না, না বুঝা খালি আনসার শুরু করে দাও। দাঁড়া আমি একটু মোবাইলটা ফোকাস করে আমি তোমাদেরকে আনসার দিচ্ছি। আমার কিছু কথা আছে এখানে। এই যে দেখো প্রথম প্রশ্নটা কি লেখা, প্রথম প্রশ্ন লেখা হচ্ছে পি বিন্দুটির অবস্থান ভেক্টর নির্ণয় করো। এটা কটা প্রশ্ন? একটা প্রশ্ন। পি কিউ এর সমান্তরালে একটি একক ভেক্টর নির্ণয় করো। কটা প্রশ্ন? দুইটা প্রশ্ন। সো ক নম্বরে আমরা দুইটা প্রশ্ন পাইছি। এখানে পাশে কি লেখা দেখো, শিখনফল বা বিষয়বস্তু, ভেক্টর রাশির জ্যামিতিক যোজন নিয়ম ব্যাখ্যা করতে পারবে, লম্বাংশ আর একটি ভেক্টর রাশিকে ত্রিমাত্রিক। আচ্ছা আমি জাস্ট পড়ে তোমাদের শোনাই। নির্দেশনা, পরিমাপের ক্ষেত্রে দৈর্ঘ্য কিলোমিটার এককে এবং বেগটা কিলোমিটার পার ঘন্টা এককে ইউজ করতে হবে, এবার সব মাথায় রাখবা। ঠিক আছে, এই যে নির্দেশক, এইটাই আমি তোমাদেরকে দেখাতে চাইতেছিলাম। খেয়াল করে দেখো, আমাদের যে ক নাম্বার যে প্রশ্নটা কি লেখা, গ্রহণযোগ্য উত্তর উপস্থাপন। ক নাম্বার প্রশ্নে যে 3 লেখা, 2 লেখা, 1 লেখা, এটা হচ্ছে নাম্বারিং। তোমার ক নাম্বার প্রশ্নে কয় মার্ক? 3 মার্ক। ক নাম্বার প্রশ্নে কয় মার্ক? 3 মার্ক। এরপর খ নাম্বার প্রশ্নে দেখো, এই যে এখানে কিছু লেখা নেই, তারপর 2 এর নিচে লেখা আছে। হ্যাঁ, এই যে 2 এর নিচে লেখা আছে আর 1 এর নিচে লেখা আছে, তার মানে খ নাম্বার প্রশ্নে কয় মার্ক? 2 মার্ক। তারপরে গ নাম্বার প্রশ্ন দেখো, এখানে লেখা আছে, এখানে লেখা আছে, এখানে লেখা আছে, তার কয় মার্ক? 3 মার্ক। হ্যাঁ, তারপরে কত হলো, তার প্রথমটা 3, পরেরটা 2, 5, 5 আর 3 কত হলো? 8। এরপর ঘ নাম্বারটা দেখো, ঘ নাম্বারটা সেম, 1 2 3, এটা তাহলে 3। ঠিক আছে, ও নাম্বারটা দেখো, প্রথমটা নাই, এটা আছে, এটা আছে, তার মানে এটা 2। তারপরে চ নাম্বারটা দেখো, এটা আছে, এটা আছে, এটা আছে, তার মানে কি আমরা কয়টা পাইলাম? 4টা পাইলাম, 3 করে, 3 4 12, আর 2টাতে পাইলাম 2 2 করে 4, কত হলো? 16। এই যে দেখো মোট নম্বর 16। আমার কথা কি ক্লিয়ার? টোটাল 6টা প্রশ্ন। হ্যাঁ, 6টা প্রশ্নে 4 4 4 করে, সরি 3 3 3 করে 4টা আছে, 3 4 12, আর 2 2 করে 2টা আছে, কত হলো? 16 মার্ক। এখন চলো আমরা দেখি তুমি কিভাবে লিখলে কত মার্ক পাবা। ক নাম্বার প্রশ্নে কি লিখছে? শুধু ধারণা উপস্থাপন অথবা শুধু সূত্র উপস্থাপন। তুমি যদি এই যে প্রশ্নটা লেখা হয়েছে, এই প্রশ্ন যদি তুমি সূত্র লিখো তাহলে তুমি 1 পাবা। এই যে দেখো, এই যে 1, 1 এর নিচে কি লেখা? শুধু ধারণা উপস্থাপন অথবা শুধু সূত্র উপস্থাপন। তুমি যদি শুধু সূত্র লেখো তুমি 1 পাবা। এখন তুমি যদি 2 পাইতে চাও, তোমার কি করতে হবে? প্রয়োজনীয় তথ্য সহ শুধু অবস্থান ভেক্টর নির্ণয় অথবা প্রয়োজনীয় তথ্য সহ শুধু একক ভেক্টর নির্ণয়। এখানে কিন্তু 2টা প্রশ্ন ছিল, একটা অবস্থান ভেক্টর নির্ণয়, একটা একক ভেক্টর নির্ণয়। যদি তুমি 2টা বের করো তাহলে তুমি 2 পাবা। এরপর 3 কি? প্রয়োজনীয় তথ্য সহ অবস্থান ভেক্টর ও একক ভেক্টর নির্ণয়। দেখো এখানে কিন্তু ও লেখা, ও মানে কি? 2টা। আমরা জানি এবং মানে কি, এই অথবা মানে কি, তুমি যদি যে কোনো একটা লিখো তাহলে তুমি 2 পাবা। আর যদি তুমি এখানে কি দেখো, ও লিখো, দেখো অবস্থান ভেক্টর বের করতে হবে, একক ভেক্টর বের করতে হবে, অর্থাৎ 2টা আনসার বের করতে হবে। যদি তুমি 2টা আনসার বের করো তুমি 3 পাবা, আর যদি তুমি একটা আনসার বের করো তুমি 2 পাবা। কি মজার না? আচ্ছা ঠিক আছে, সো আমি তাহলে প্রথম প্রশ্নটা এখন শুরু করতে পারি। আশা করি তোমরা বুঝছো। হ্যাঁ, ওগুলো পড়ে নিবা, ওইখানে পাশে এগুলো ফাও ফাও দেয় নাই। তোমাদের হচ্ছে ওইখানে যেগুলো দিছে ওগুলো কিন্তু পাশে ফাও ফাও দেয় নাই। আশা করি তোমরা এগুলো অনেকে পড়ো নাই, এগুলো আমি তোমাদের কাছে পড়ে দেখা দিলাম। খেয়াল করে দেখো, আমি প্রথম থেকে তাহলে একটু আরেকবার বলি। যে 1 নম্বর সূত্র ক তোমরা আগে লিখবা, লিখে পি বিন্দুর যে স্থানাঙ্ক আছে, যে অবস্থান স্থানাঙ্ক, সেটা কত? পি বিন্দুর অবস্থান স্থানাঙ্ক তোমাদের প্রশ্নে বলে দেওয়া হয়েছে, উপাত্ত সমূহ লিখতে হবে। তো উপাত্ত কি কি? পি বিন্দুর জন্য 3 -4 5, এটা হচ্ছে আমাদের উপাত্ত। ঠিক আছে, লিখতে হবে। তারপরে পি বিন্দুর অবস্থান ভেক্টরটা চাইছে, তুমি কি করবা? আই জে আর কে লাগাই দিবা, শেষ। আই জে এবং কে লাগাই দিবা। এই যে 3 এর সাথে আই, -4 এর সাথে জে এবং 5 এর সাথে কে, এটা লাগাই দিলেই তুমি মার্ক পেয়ে যাবা। পাশে আনসার লিখে দিবা। এর পরবর্তীতে প্রশ্নে কিন্তু পি কিউ ভেক্টরটা জানতে চাওয়া হয়েছে। তো পি কিউ ভেক্টরটা আমরা কিভাবে নির্ণয় করব? খেয়াল করে দেখো, আমি এখানে একটু তোমাদের এক্সট্রা শিখাচ্ছি রাফ হিসাবে। কিভাবে? পি কিউ ভেক্টর সমান ও কিউ ভেক্টর মাইনাস ও পি ভেক্টর। তোমরা বলতে পারো ভাই আপনি এটা কই থেকে পাইছেন? এটা আমি এখন ত্রিভুজের যোগ বিধি সূত্র থেকে পাইছি। এই যে এখানে স্পষ্টভাবে লেখা ছিল, আমি তোমাদের যেটা দেখাইছি ওখানে স্পষ্টভাবে লেখা ছিল ত্রিভুজের যোগ বিধি সূত্রটা আমাদের অ্যাপ্লাই করা যদি আমরা পারি তাহলে হচ্ছে আমরা মার্কটা পেয়ে যাব। তার মানে ব্যাপারটা হলো আমাদের এই ত্রিভুজের যোগ বিধি ব্যাপারটা অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, সো এই ত্রিভুজটার মধ্যে ও পি কিউ, এই ত্রিভুজটার মধ্যে আমরা কি লিখতে পারি? এটা পরে লিখি।
ত্রিভুজ ও পি কিউ এ, এটা তোমরা রাফ না লিখে পাশে এইভাবে দাগ টেনে লিখে রাখতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। অথবা তোমরা এইটা এখানেও লিখতে পারো, এটা তোমাদের ইচ্ছা, এটা তোমাদের ইচ্ছা। সবথেকে ভালো হয় তোমরা এটাকে এখানে লিখা ফেললো, ঠিক আছে। এটাকে এখানে লিখো, আমি যেটা লিখতেছিলাম এটা এখানে লিখবা, ঠিক আছে। এই যে 0 0, খেয়াল করে দেখো এই ত্রিভুজটার মধ্যে, ত্রিভুজ ও পি কিউ এ, ও পি কিউ এর মধ্যে আমরা কি কি দেখতে পাচ্ছি খেয়াল করে দেখো তো। এই যে ভেক্টরটা পি কিউ ভেক্টর ডিরেকশন হবে এইদিকে, তারপরে হচ্ছে ও পি ভেক্টর ডিরেকশন হবে এইদিকে, আর ও কিউ ভেক্টর ডিরেকশন হবে এইদিকে, ঠিক কিনা। আচ্ছা, এখন তোমরা সেই ক্লাস 9 10 এ শিক্ষা আসছিলা যে একটা ভেক্টরে, একটা ত্রিভুজের ভেক্টরের যোগফলের রুলসটা কি, যে আমি এটা পূর্ণিমা দিয়ে তোমাদেরকে বুঝাবো, ঠিক আছে। আমার হচ্ছে ক্লাস হচ্ছে পূর্ণিমা, তোমরা অনেকেই জানো। তো দেয়ার খেয়াল করো, এইখানে মনে করো এই একটা রাস্তা, এখানে মনে করো একটা রাস্তা, এখানে হচ্ছে আমার ক্লাস পূর্ণিমা, সে এখানে দাঁড়ায় আছে, এই যে পূর্ণিমা, ঠিক আছে। আর এইখানে হচ্ছে আমি দাঁড়ায় আছি। এখন আমরা নর্মালি কি করি, আমরা আমাদের ক্লাসের দিকে যাইতে চাই, হ্যাঁ। সো আমার ইচ্ছা হলো আমি হচ্ছে পূর্ণিমার কাছে যাব। তো পূর্ণিমার কাছে যাইতে হলে আমার তো এই একটাই রাস্তা, আমি তো আর কোনো রাস্তা পাচ্ছি না। সো আমি যে যাব, আমার যাওয়ার ডিরেকশনটা কিরকম হবে, আমার যাওয়ার ডিরেকশন হবে এইরকম এইরকম, ঠিক আছে। এখন আমি হচ্ছে পূর্ণিমার কাছে চলে যাবে, তো এত আরামসে চলে যেতে পারো, কোনো ভিলেন থাকবে না, অবশ্যই ভিলেন থাকবে। সেই ভিলেনটাকে ধরা যাক এই পাশে ভিলেনটা সে যাবে। এখন আমি যে রাস্তা দিয়ে যাবো, ভিলেন সে রাস্তা দিয়ে যাবে না, কারণ আমরা দুইজন তো কম্পিটিটিভ, ঠিক আছে। আমি ওকে দেখতে পারি না, ও আমাকে দেখতে পারে না। ধরা যাক ভিলেন হিসাবে আমরা মিশা সওদাগরের নাম বললাম, মিশা সওদাগর পূর্ণিমার কাছে পৌঁছাবে, আমিও পূর্ণিমার কাছে পৌঁছাবো। এখন মিশা সওদাগরের ডিরেকশন হবে এইদিকে। খেয়াল করে দেখো, মিশা সওদাগর যে যাবে ওর রাস্তাটা, ও তো পূর্ণিমার কাছে পৌঁছাবে আলটিমেটলি, ঠিক আছে। আমিও তো পূর্ণিমার কাছে পৌঁছাবো। এখন রাস্তা কি দুইটা, মানে আলটিমেট সরণ কি সেম না? দুজনের সরণ তো সেম নাকি? সরণ তো সেম। তাহলে আমরা বলতে পারি মিশা সওদাগরের ক্ষেত্রে এটা যদি ও হয়, এটা যদি পি হয়, এটা যদি কিউ হয়, মিশা সওদাগরের ক্ষেত্রে পৌঁছাইছে কি ও কিউ রাস্তায়, হ্যাঁ। এটা কিসের সমান হবে? আমার রাস্তাটা, আমার রাস্তার সরণ আর মিশা সওদাগরের রাস্তার সরণটা সেম। তাহলে আমি বলতে পারি আমার সরণটা কি ওপি প্লাস পি কিউ, ঠিক আছে। সো তোমরা এইভাবে পূর্ণিমার এক্সাম্পল দিয়ে তোমরা মনে রাখতে পারো যে রাফি ভাইয়ারটা হচ্ছে এই দুইটা যোগফল, আর এটা হচ্ছে মিশা সওদাগরটা, এইভাবে তোমরা মনে রাখতে পারো। তো সেম ভাবে আমরা এখানেও করব। এই যে এটা হচ্ছে রাফি ভাইয়া, আর এখানে হচ্ছে পূর্ণিমা। তো রাফি ভাই কিভাবে যাচ্ছে? এই যে এইভাবে যাচ্ছে। তো নিজে যাচ্ছে ওপি ভেক্টরটা দিয়ে সে আগে যাচ্ছে, তারপরে পি কিউ ভেক্টরটা দিয়ে যাচ্ছে। এরপরে কি হবে? এটা মিশা সওদাগরের সমান হবে, ও কিউ ভেক্টর দিয়ে যাচ্ছে। এখন আমাকে বের করতে হবে পি কিউ ভেক্টরটা। তো পি কিউ ভেক্টর যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা কি করব? ও কিউ ভেক্টরটা মাইনাস ওপি ভেক্টরটা হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন ও কিউ ভেক্টর কোনটা? ওই যে কিউ বিন্দু একটা থাকবে না, কিউ বিন্দুর স্থানাঙ্কটা, আর ওপি ভেক্টর কোনটা? পি বিন্দুর স্থানাঙ্কটা। আশা করি তোমরা বুঝছো। আমি একটু কমেন্ট চেক করি। আচ্ছা ঠিক আছে, পূর্ণিমা বিবাহিত 2 দিন পর, আর মাইয়া বিয়া দিবে না। আচ্ছা আচ্ছা, তোমরা আশা করি এতটুকু বুঝতে পারছো। হ্যাঁ, আমরা এখন কি করব? তাহলে ভেক্টরগুলো খালি বসায় দিব। আমরা এখন শুধু ভেক্টরগুলো বসায় দিব। আচ্ছা গুড, তোমরা অনেকেই বলছো বুঝতে পারছো। তো এখন পি কিউ ভেক্টর বের করতে আমাদের ও কিউ ভেক্টরটা দরকার। ও কিউ ভেক্টরটা আমি এখন বের করি নাই, তো ও কিউ ভেক্টরটা আমি বের করতে পারবো কিউ বিন্দুর স্থানাঙ্কের মাধ্যমে। হ্যাঁ আচ্ছা, আমি যদি কিউ বিন্দুটা যদি একটু আরেকবার চেক করি, আমার বিন্দুগুলো বসানো ঠিক আছে কিনা। আমার পি বিন্দু হচ্ছে 3 -4 5, এবং আমার কিউ বিন্দুটা হচ্ছে 2 -1 এবং 1। চলো আমরা শুরু করি। আমাদের ও কিউ ভেক্টরটা কি হবে বলো দেখি? কিউ বিন্দুর জন্য খালি আই জায়গায় বসাই দিবা। তো আই এর মান কত? 2i, তারপরে মাইনাস জে, তারপরে প্লাস কে, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের ও কিউ ভেক্টর। তাহলে আমরা ও কিউ ভেক্টর জানি, ওপি ভেক্টর জানি, তাহলে আমাদের পি কিউ বের হয়ে গেল। কিভাবে বের করব? যে এটাকে 1 মিনিট দিয়ে রাখতে পারো, যে 1 হতে পি কিউ ভেক্টর সমান সমান ও কিউ ভেক্টর মাইনাস ওপি ভেক্টর। তো ও কিউ ভেক্টরের মান তো আমরা জানি, ঠিক আছে, 2i মাইনাস জে প্লাস কে, তারপরে মাইনাস ওপি ভেক্টর। ওপি ভেক্টর তো আমরা আগে বের করে রাখছি, এই যে পি বিন্দুর স্থানাঙ্কটাই তো ওপি ভেক্টর, স্থানাঙ্ক ভেক্টরটা। এটা কত হবে? 3i মাইনাস 4j প্লাস 5k, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ভেক্টরটা। এখন আমরা যদি বিয়োগ করি, দেখো 2 এর থেকে -3 হবে, তাহলে কত হবে? -i, তারপর -1 প্লাস 4, তাহলে কত হবে? +3 প্লাস 3j, তারপর +1, আর এখানে -5, তাহলে কত হবে? -4 হবে, -4। তো একক ভেক্টরটা হচ্ছে আমি তো নির্ণয় করি নাই, তো তোমাদের হচ্ছে একক ভেক্টরটার কনসেপ্ট একটু বলে দিই। একক ভেক্টর, হ্যাঁ, তো একক ভেক্টরের আসলে রুলসটা কি? একক ভেক্টর রুলসটা হইতাছে উপরে থাকবে ভেক্টরটা, নিচে হবে তার মানটা। আমি আগে তোমাদেরকে হচ্ছে থিওরিটা লিখে দিচ্ছি। একক ভেক্টরের থিওরিটা কি?
উপরে হবে ভেক্টর আর নিচে হবে তার মান, ঠিক আছে। তো একটু আগে আমরা যে ভেক্টরটা নির্ণয় করছিলাম সেই ভেক্টরটা কে একজন কমেন্টে লিখে দাও। আমি তো এটা মুছে ফেলছি, কে একজন কমেন্টে পি কিউ ভেক্টরটা লিখে দাও, ঠিক আছে। হ্যাঁ, সমান্তরাল একক ভেক্টরটা আমি লিখে দিচ্ছি, তোমরা একটু ভেক্টরটাকে একজন কমেন্টে লিখে দাও। আচ্ছা, তো ওই যে ভেক্টরটা বের হবে, হ্যাঁ ওই ভেক্টরটা হচ্ছে তোমরা উপরে লিখবা এবং তোমরা নিচে সেই ভেক্টরটার মান লিখবা। তাহলে এটা ছিল আমাদের থিওরির পার্টটুকু। তোমরা একজন একটু কমেন্টে ভেক্টরটা লিখে দাও, দ্রুত দ্রুত একজন কমেন্টে ভেক্টরটা লিখো। একজন লিখে ফেলছে যে আমাদের ভেক্টরটা যে পি কিউ ভেক্টরটা ছিল, পি কিউ ভেক্টরটা হচ্ছে -i + 3j, হ্যাঁ -4k। ধন্যবাদ তোমাদের সবাইকে, ধন্যবাদ মেহেদি, নুসরাত, নিশা। আর লাগবে না, আর লাগবে না, লেখা হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ভেক্টরটা, এটা হচ্ছে থিওরি, এটা আবার খাতা লিখতে যায় না, এটা আমি এমনি এক্সট্রা বোঝাচ্ছি। তো খেয়াল করে দেখো, উপরে ভেক্টর লিখতে হবে, তার নিচে মানটা লিখতে হয়। তো সমান্তরাল একক ভেক্টর, এটা মিনিংটা কি? ধরো এই যে একটা ভেক্টর আছে, এই ভেক্টরটা সমান্তরাল করে আমরা এমন একটা ভেক্টর লিখবো যার মান হচ্ছে গিয়ে 1। খেয়াল করে দেখো, এখন ধরা যাক এই ভেক্টরটাকে আমি অনেকগুলো ভাগে ভাগ করতে পারতেছি এবং প্রত্যেকটা ভাগের মান যদি 1 হয়, এই যে যেমন এই ভাগটার মান যদি 1 হয়, তাহলে আমরা বলবো এই এতটুকু হইতেছে আমাদের একক ভেক্টর। বুঝো নাই? আবার বলি, একক ভেক্টর হচ্ছে এমন একটা ভেক্টর যেটাকে তার মান দিয়ে ভাগ করতে হয়। যেমন ধরা যাক এই যে এই ভেক্টরটার কথা তোমরা চিন্তা করো, এটার আগে মানটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি মানটা নির্ণয় করি, কিভাবে মান নির্ণয় করব? এই যে পি কিউ ভেক্টরটা মান কিভাবে নির্ণয় করব? √ দিয়ে i এর সাথে যেটা থাকে সেটাকে স্কয়ার করতে হয়, j এর সাথে যেটা থাকে সেটাকে স্কয়ার করতে হয় এবং k এর সাথে যেটা থাকে সেটাকে স্কয়ার করতে হয়। এটা যদি আমরা করি আমাদের কত হবে? 16 9 25 এবং একে আমাদের 26 থাকবে, ঠিক আছে। 16 9 25 আর একে 26। তো আমাদের এখানে কি হবে? √26 আসবে। এখন এইটা হইতেছে কি তার মান, এটা কি? এটা হইতেছে কি মান। তো আমরা ধরা যাক এই ছিল আমাদের পি কিউ ভেক্টরটা, হ্যাঁ। এখন পি কিউ ভেক্টর মান কত? √26। এখন √26 হইতেছে এটা পুরোটার মান, হ্যাঁ। তোমাদেরকে একটু সহজভাবে বোঝানোর জন্য আমি রুট বাদ দিয়ে দিলাম, জাস্ট অন্য একটা এক্সাম্পল ধরে নিলাম। এটার মান হইতেছে 30। এখন তোমাদেরকে একক ভেক্টরের ফিজিক্যাল সিগনিফিকেন্স বুঝাবো। একক ভেক্টরটা আসলে কি? আমি যদি এটাকে 30টা ভাগে ভাগ করি, আমি যদি এটাকে 30টা ভাগে ভাগ করি, তাহলে প্রতিটা ভাগের মান কত হবে? 1 না? এইটাই একক ভেক্টর। আমার কথা ক্লিয়ার? এখন খেয়াল করে দেখো, আমি যে ভেক্টরটার মানে এইটা পুরোটা হচ্ছে কি আমাদের পি কিউ ভেক্টর, এটাকে আমি 30টা ভাগে ভাগ করলাম, এটা পুরোটার মান 30 এবং 30টা ভাগে ভাগ করলাম, তাহলে এক একটা ভাগ যেটা বের হলো এই যে দুরা, এই যে দুরা, এটাকে আমি একটা ভেক্টর লিখতে পারি। এইটাই একক ভেক্টর। আমার কথা ক্লিয়ার? আচ্ছা, এখন আসি এই একক ভেক্টরটা আমরা কিভাবে নির্ণয় করব। আমরা নির্ণয় করব খুব সিম্পলি, সূত্রটাতে আমরা বসাই দেব। এই সূত্রটাতে আমরা জাস্ট ভ্যালুটা আমরা বসাই দিব। তাহলে আমরা বলতে পারি সমান্তরাল একক ভেক্টর, সমান্তরাল একক ভেক্টর। এখন একক ভেক্টরে কি করো তোমরা দেখবা, লম্ব একক ভেক্টরে হচ্ছে প্লাস মাইনাস দাও, কিন্তু অনেক জায়গায় বইয়ের মধ্যে সমান্তরাল একক ভেক্টর কোনো প্লাস মাইনাস আমি দেখি না। অনেক বই আমি ব্যাপারটা ভুল পাইছি, ঠিক আছে। তোমরা কি করবা? একক ভেক্টর বললেই তোমরা একটা প্লাস মাইনাস দিয়ে নিবা। আমার কথা ক্লিয়ার? এগুলো অনেক বই, সাধারণত স্যারের বইয়ের মধ্যে তোমরা দেখবা লম্ব একক ভেক্টর অঙ্ক করছে, আনসার প্লাস মাইনাস দেয় নাই। প্লাস মাইনাস অবশ্যই হবে। কেন হবে তোমাদেরকে বলি, একটা ভেক্টর যদি উপরের দিকে ডিরেকশন হয় সেটা হয় পজিটিভ, আর নিচের দিকে ডিরেকশন হলে সেটা হয় নেগেটিভ। এখন এটা কার সাপেক্ষে? এটা একটা তলের সাপেক্ষে হয়ে থাকে। আমার কথা ক্লিয়ার? সবসময় মনে রাখবা একক ভেক্টর পজিটিভ নেগেটিভ দুইটার যে কোনোটাই হতে পারে। আমি আবারও বলি, মান হবে গিয়ে 1, কিন্তু তার ডিরেকশন আছে না, ডিরেকশন তো এই দিকেও হইতে পারে এই দিকেও হইতে পারে। তাহলে আমরা সবসময় একটা প্লাস মাইনাস দিয়ে নিব, ঠিক আছে। দেখবো অনেক বই নাই, অনেক বই এরকম নাই, ঠিক আছে। বই সাধারণত সারের বইয়ের মধ্যেই নাই। আচ্ছা, এখন তোমরা কি করবা? উপরে ভেক্টরটা লিখবা। তো আমরা তো ভেক্টরটা জানি, -i + 3j তারপর -4k, এটা হচ্ছে আমাদের ভেক্টরটা, আর নিচে হবে তার মান, ঠিক আছে। শেষ। তোমরা এখানটাতে আনসার লিখে দিবা। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, আমাদের সাথে এখনো 99 জন যুক্ত আছো, গুড, তোমাদের ধন্যবাদ। এতজন লাস্ট পর্যন্ত তোমরা থাকতেছো, হ্যাঁ। নিচে √, ওটা 26, নিচে ওটা হচ্ছে √26। আশা করি তোমরা এটা দেখতে পারতেছো। তারপর আমি ক্যামেরাটা একটু নিচে নামিয়ে দিচ্ছি, নিচে ওইটা হচ্ছে √26। ওকে, আচ্ছা, আমি তাহলে পরবর্তী প্রশ্ন চলে যেতে পারি। এখন তোমরা সবাই বুঝে ফেলছো বলছো, হ্যাঁ। তোমরা এইভাবে, আমি কিন্তু পুরো সিস্টেমেটিক ওয়েতে কিন্তু শিখাচ্ছি যে কেমনে লিখবা না লিখবা, কেমনে করলে সবচেয়ে সুন্দর হয়, আমি প্রত্যেকটা তোমাদেরকে বোঝানোর ট্রাই করতেছি। তো খ নাম্বার প্রশ্নে চলো আমরা চলে যাই। আমাদের খ নাম্বার প্রশ্নে কি বলছে আমি তোমাদেরকে একটু পড়ে শোনাই। আমাদের খ নাম্বার প্রশ্নে বলছে যে পি ও কিউ ভেক্টর দ্বয় একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করলে আমাদের একটা ত্রিচিত্র আঁকতে হবে। আমি আবারও বলি, এটা এমনিতে মাত্র 2 মার্কের প্রশ্ন, হ্যাঁ। তো তোমাদের যেহেতু খ
খ নম্বরে বলে দিছে তোমার আনসার বের করতে হবে এবং স্পষ্টভাবে লেখা আছে প্রয়োজনীয় তথ্য সহ। এই কথাগুলোর জন্য তোমাকে কিন্তু বিবরণ আকারে লিখতে হবে, নয়তো যদি স্যারে যদি মার্কাইটা দেয়, ব্যাপারটা বুঝছো? আর অনেক 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 প্ল্যাটফর্ম দেখবা এরা কি করবো, ডাইরেক্ট অঙ্ক করবো, কোনো বিবরণ লিখবো না, কিন্তু স্পষ্টভাবে লেখা আছে প্রয়োজনীয় উপাত্ত সমূহ। সো তোমরা যদি পিচ্ছি পিচ্ছি করে অঙ্ক করার অভ্যাস থেকে বাদ দাও, একটুখানি বাংলা লাইন লেখার চেষ্টা করো, ঠিক আছে? তো আমরা কি করবো, ফার্স্টে সন্নিহিত বাহু আমরা কি করবো, একটা ত্রিভুজ আঁকবো। এই যে একটা ত্রিভুজ আঁকতেছি, ঠিক আছে? এই ত্রিভুজটা সন্নিহিত বাহু কোনটা কোনটা বলো তো? এইটা একটা আর এইটা একটা। তো আমাদের কি স্পষ্টভাবে বলছে পি ও কিউ ভেক্টর দাও, তাহলে এটা হচ্ছে পি ভেক্টর আর এটা হচ্ছে আমাদের কিউ ভেক্টর। সন্নিহিত বাহু দ্বয় ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তো আমরা কিন্তু অলরেডি দুইটা ভেক্টর কিন্তু আমরা অলরেডি জানি যে পি যে ভেক্টরটা ছিল, আমি যদি আরেকবার লিখি 3i মাইনাস 4j প্লাস 5k, এটা হচ্ছে আমাদের পি ভেক্টর। আর কিউ যে ভেক্টরটা সেটা কত, 2i মাইনাস জে প্লাস কে, এটা হচ্ছে আমাদের কিউ ভেক্টর। এখন আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল কেমনে নির্ণয় করতে পারি, আগে তোমাদের সূত্র জানতে হবে। তুমি যদি সূত্র লেখো 1 মার্ক পেয়ে গেছো, তোমার স্পষ্টভাবে লেখা আছে সূত্র লিখলে 1 মার্ক। তাহলে আমরা লিখবো যে আমরা জানি, এটা লিখতে সুন্দর হয়, আমরা জানি দিয়ে লিখলে সুন্দর হয়। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ দিবা, তারপরে কি পি ক্রস কিউ। তুমি মতো ভাই আপনি সূত্র কই থেকে পাইছেন? ভাইয়া বই পড়তে হবে। খেয়াল করে দেখো, তোমরা না জানো ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এই ব্যাপারটা আসলে এখান থেকে আসছে, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ওই পার্টটুকু যদি আমরা ভেক্টর আকারে প্রকাশ করি তাহলে পি আর কিউ আমরা যদি ক্রস গুণফল করি আমাদের ভ্যালুটা আসা পড়বে। তো চলো আমরা পি ক্রস কিউ আগে বের করার চেষ্টা করি। পি ক্রস কিউ, তো ক্রস গুণফল কেমনে করে? ফার্স্টে একটা আই দিতে হয়, জে দিতে হয়, কে দিতে হয়। তো এটা আমি কি যারে আগে লিখবো তাকে আগে লিখতে হবে, আমার কথা ক্লিয়ার? এভাবে আগে দাগ দিবা। তো পি কে আমি আগে লিখছি না, তাহলে কি করবা, যে পি এর ইনফরমেশন গুলো আগে লিখতে হবে। তো এখানে আই এর পাশে কত 3, এখানে জে এর পাশে কত -4, এখানে কে এর পাশে কত +5, ঠিক আছে? এরপরে আমি কাকে লিখছি, কিউ কে লিখছি না? তোমরা জানো যে ক্রস গুণফলের ক্ষেত্রে আগে পরে কিন্তু ম্যাটার করে। তো কিউ ভেক্টরের ক্ষেত্রে আগে হচ্ছে 2, হ্যাঁ, জে এর ক্ষেত্রে হবে কি -1 আর কে এর সাথে কত 1। এখন এটাকে আমরা ক্রস গুণফল করব। তো ক্রস গুণফল কিভাবে করব? তো ফার্স্টে তোমরা জানো যে প্রথম যেটা থাকে সেটাকে আগে লিখতে হয়, লিখে এই যে গ্যাচাং রুল এভাবে গ্যাচাং করে দিবা। -4 এর সাথে 1 গুণ করবা, -4 এর সাথে 1 গুণ করলে কত হয়, -4 হয়। তারপরে +5 এর সাথে যদি আমরা -1 গুণ করি কত হয়, -5 হয়। কিন্তু আবার সূত্রের একটা মাইনাস, মানে রুলসটা হইতাছে গিয়ে এটার সাথে এটার গুণন মাইনাস এটার সাথে এটার গুণন, তাহলে মাইনাসের মাঝে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস হয়ে এটা 5 হয়ে যাবে। আশা করি বুঝছো। এরপর -j দিবা, ঠিক আছে? -j দিলে জে এর সারিবাদ কলাম বাদ, ঠিক আছে? জে এর সারি বন্ধ কলাম বন্ধ, এটা বন্ধ এটা বন্ধ, তাহলে কি হবে, 3 এর সাথে 1 গুণ হবে। এই যে গ্যাচাং 3 এর সাথে 1 গুণ হবে, তাহলে 3 1 কে 3। তোমরা কি ক্যামেরা পুরো ফুল দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছ। তাহলে 3 এর সাথে 1 গুণ হয় 3 হবে, তারপর মাইনাস দিয়ে 5 এর সাথে 2 গুণ হয় 10 হবে, ঠিক আছে? 5 2 গুণ 10, ওকে? এরপরে কে এর ব্যাপারটা, এরপর আমরা চলে যাব কে তে। তো কে এর ক্ষেত্রে কি হবে, ও সারি বন্ধ কলাম বন্ধ, তাহলে কি হবে, 3 এর সাথে -1 গুণ হবে, তাহলে 3 এর সাথে -1 গুণ করলে -3, আর -4 এর সাথে আমরা যদি 2 গুণ করি -8, আবার আরেকটা মাইনাস আছে, মাইনাসের মাঝে প্লাস হয়ে যাবে, অর্থাৎ +8 হবে, ঠিক আছে? তাহলে আমাদের ভ্যালুটা আসলে কত আসতেছে, এখানে আসতেছে i। তারপর এখানে খেয়াল করো দেখো -7 আর -1, ঠিক আছে? এটা যদি আমরা গুণ করি আমাদের কি হবে, +7 হয়ে যাবে, +7j, আর এখানে কত +5k, ঠিক আছে? সো আশা করি তোমরা এটা বুঝা ফেলছো। আমি তোমাদেরকে আরেকবার রিপিট করে বুঝাই দিই। আমাদের যে পি ভেক্টরটা ছিল সেই ভেক্টরটা হচ্ছে 3i -4j +5k, কিউ ভেক্টর ছিল 2i - j + k। এরপর আমরা কি করতেছি, বলছি যে পি ও কিউ কে যদি আমরা কি করে থাকি, পি ও কিউ কে যদি আমরা একটা ত্রিভুজের সন্নিহিত বাহু কল্পনা করে থাকি, তখন আমাদের এটা নির্ণয় কিভাবে করব, জাস্ট আমরা ক্রস গুণফল করব। কেমনে, 3 - 4 5, 3 - 4 5, তারপর 2 - 1 1, 2 - 1 1, আই দিয়ে লেখা -4, তারপরে +5, তারপর -j দিয়ে যখন আমরা লিখব 3 এর সাথে 1 3, 5 এর সাথে 2 10, কে দিয়ে যখন লিখব -3 +8, -3 +8 যদি আমরা করি, এখানে 1 আসতেছে, এখানে +7 আসতেছে, এখানে +5 আসতেছে। সো এর মাধ্যমে আমাদের ক্রস গুণফলটা বের করা হয়ে গেল। এটাকে যদি আমরা 1 নং এ বসায় দিই আমাদের অঙ্ক শেষ, ঠিক আছে? সো আমরা এটাকে কি করব, 1 নং এ বসায় দিব। তাহলে আমরা লিখতে পারি 1 হতে আমরা কি পেলাম, 1 হতে পাচ্ছি যে ত্রিভুজের ক্ষেত্রফল
ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু এই মানটা, এটার এখন মান নির্ণয় করতে হবে আমাদের। তো এটা মান কিভাবে নির্ণয় করবো? খুব ইজি, রুট ওভার দিয়ে আই এর সাথে যেটা থাকে সেটার স্কোয়ার প্লাস জে এর সাথে যেটা থাকে সেটার স্কোয়ার, হ্যাঁ 7 7 49, আর কে এর সাথে যেটা থাকে সেটার স্কোয়ার 25। তাহলে এখানে কত হইলো যে 49 আর 1 হলো 50, 50-এর সাথে যদি আমরা 25 যোগ করি, সাপোজ এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, সাপোজ তোমাদেরকে কিন্তু শুধু অ্যাসাইনমেন্টের উপরই রাখবো না, তোমাদেরকে এমন ভাবে প্রিপেয়ার করবো যাতে তোমাদের অ্যাডমিশন যাতে কাজে লাগে। এটা সাপোজ ডিউতে আসছে, তোমাদের ক্যালকুলেটর ছাড়া করতে হবে। কেমনে করবা? 49 আর 50, 50 25 যোগ করলে হয় 75। তাহলে রুট ওভার 75 কে আমরা কিভাবে করতে পারি ক্যালকুলেটর ছাড়া? যে এটাকে দেখবা নিকটতম পূর্ণবর্গ সংখ্যা দিয়ে লেখা যায় কিনা। পূর্ণবর্গ আছে 9 আছে 16 আছে 25 আছে, হ্যাঁ 25 দিয়ে হবে, 25 সাথে 3 গুণ করলে 75 হয়। তাহলে আমরা এটাকে লিখতে পারি রুট ওভার 25 ইনটু 3। তো 25 কে রুট করলে আমরা যদি 5 হয়, আর 3 কে রুট করলে √3, আর নিচে একটা 2 থাকবে। সো আমাদের ভ্যালু হবে এইটাই, ঠিক আছে। সো এর মাধ্যমে আমরা জেনে ফেললাম আমাদের এটা আনসারটা হবে কি একটা পজিটিভ ভ্যালু। এখন সাপোজ এই ভেক্টরটা যাই বের হোক না কেন, ওটা মানটা কিন্তু পজিটিভ বের হইতো, তাই না? রুট ওভার করে আমরা যেটা বের করি পজিটিভ। সো সবসময় ত্রিভুজের ক্ষেত্রফলটা পজিটিভ আনসার হয়। তোমরা কমেন্টে বলো পুরোটা বুঝছো কিনা। এখানে পাশে আনসার লিখে দিবা ফুল মার্ক। তোমরা একটু কমেন্টে একটু ঝটাঝট ফটাফট বলে ফেলো যে তোমরা এটা বুঝছো কিনা। একটু তাড়াতাড়ি বলো। আচ্ছা, শশী, তারপরে সোহেল রানা, নুসরাত ভুইয়া, তারপরে হচ্ছে এই নাইমা, গুড, তোমরা সবাই বলতেছো বুঝছো। আচ্ছা, এসিটা রানিয়ে না বলছে যে পয়েন্টে নিব কিনা, পয়েন্টে নেওয়ার কোনো দরকার নাই, এভাবে আনসার লিখবা, এভাবে আনসার লিখবা, তাহলেই চলবে। পয়েন্টে না নিলেও চলবে, তুমি যদি পয়েন্টে নাও তাও কোনো সমস্যা নাই, ঠিক আছে। তুমি যদি পয়েন্টেও নেও তুমি ফুল মার্ক পাবা, যদি তুমি পয়েন্টে না নেও তাও ফুল মার্ক পাবা। গুড, আমি এখন আমাদের পরবর্তী প্রবলেমে এখন চলে যাব। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা বলছে ধরো তোমার প্রসঙ্গ কাঠামোতে অপর একটি, আমি এখন তোমাদেরকে প্রশ্নটা আগে লিখি, হ্যাঁ, নয়তো তোমরা অনেকে কনফিউজ হয়ে যাও, তোমাদের সবার সামনে তো এখন প্রশ্নটা নাই। হ্যাঁ, আমি প্রশ্নটা লিখি। ধরো তোমার প্রসঙ্গ কাঠামোতে অপর একটি ভেক্টর আর এটা হচ্ছে প্রশ্ন, ঠিক আছে। তো আমাদের চিত্রটাকে রাখতে হবে। এখানে হচ্ছে প্রশ্নে হলো একটা চিত্র দিয়ে দিছে আর কি, ওনারা চিত্রটা দিয়ে দিছে, ওই চিত্রতে আমরা পুরো ঘটনাটা ঘটাবো। তো চিত্রটা আমি দেখি, আমাদের তাহলে আনসার এখান থেকে লেখা শুরু হলো, ঠিক আছে। এই যে আমি সলিউশন লিখলাম, এটাও আমাদের আনসার শুরু। তো চিত্রটা পাশে লিখবা, চিত্রটা তোমরা পাশে আঁকবা। তো চিত্র যদি আমি আঁকি, একটা সামান্তরিক আঁকবা, কিন্তু এটা 3D সামান্তরিক। 3D সামান্তরিক বলতে কিছু বুঝছো? মানে নর্মালি তো আমরা যে সামান্তরিকটা আঁকি ওটা তো 2D হয়ে থাকে। আচ্ছা, আমি আগে নর্মালি আগে নিই যে এই যে এটা হচ্ছে নর্মাল সামান্তরিক, ঠিক আছে। এই সামান্তরিকে তোমাদের কি কি আছে? এই সামান্তরিকের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। আচ্ছা, আমি আসলে ফ্যান বন্ধ করে এতক্ষণ ধরে ক্লাস নিয়েছি, আমি একটু ফ্যানটা ছাড়তে হবে, আমাকে ফ্যানটা ছাড়তে হবে, তোমরা একটু ওয়েট করো। একটু 2টা সেকেন্ড, আমার ফ্যানটা ছাড়া লাগবে, প্রচন্ড ঘামায় গেছে আসলে। ওকে, আই এম রেডি। তো যেটা বলতেছিলাম যে সামান্তরিকের ব্যাপার, তোমরা তো সামান্তরিক তো শুনছোই, কিন্তু ঘন সামান্তরিক ব্যাপারটা আসলে কি সেই জিনিসটা নিয়ে তোমাদের সাথে একটু বলতে চাচ্ছি।
যে তুমি ঘনক আছে না, ঘনকের মতো করে আগে আঁকবা, কিন্তু প্যাটার্নটা হবে সামান্তরিক আর কি। এই যে এইভাবে দিয়ে নিবা, হ্যাঁ এইভাবে। তোমরা কি ক্যামেরা একেবারে সাইডে দেখতে পাচ্ছ? আমার মাঝে মধ্যে অবাক লাগে যে আসলে দেখতে পাও কি পাও না, একটু কনফিউশন লাগে আর কি। আচ্ছা যাই হোক, এখন তোমরা পুরো ফুল দেখতে পাচ্ছ, এই যে ঠিক আছে। এরপর তোমরা কি করবা, এইটার এই যে এটা আসছো, এইটার এটা প্যারালাল থাকবে। দেখো চিত্র পোষে দিয়ে দিছে, তারপরে এমনি শিখাচ্ছি। এটা প্যারালাল থাকবে, এই যে এরকম। আবার এইটা প্যারালাল থাকবে, ঠিক আছে। এখন এইখানে একটা আঁকবা, এইখানে একটা আঁকবা, এইখানে একটা আঁকবা, ঠিক আছে। আবার এইখানে একটা আঁকবা, এখানে একটা আঁকবা, শেষ। আমাদের সামান্তরিক হয়ে গেল, ঘন সামান্তরিক। মানে এটা ঘনকের মতোই, ঘনকগুলো কি হয়, ঘনত্ব এই যে নর্মালি আমরা যে আঁকি, ঘনকগুলো যে আঁকি, হ্যাঁ এগুলো আসলে দেখতে তো এই যে এরকম হয়ে থাকে। এটা যখন সোজা থাকে, আর এটা একটু খালি বাঁকাই দিবা, একটা ঘনককে বাঁকাই দিলে ঘন সামান্তরিক হয়ে যায়। তো আমরা এখানে কি করব, আমাদের এখানে সব প্রশ্নের ডাটাগুলো দিয়ে দিচ্ছে, আমরা জাস্ট বসাবো আর কি। এই চিত্রটা প্রশ্নে দিয়ে দিচ্ছে। তো প্রশ্নে কি দিচ্ছে, এটা ও, এটা এ, তারপরে এটা হচ্ছে আমাদের সি বিন্দু, এটা হচ্ছে আমাদের জি বিন্দু, ঠিক আছে। আর দরকার নেই আপাতত। তো আমাদেরকে বলা হয়েছে যে প্রশ্নটা পড়ো, ধরো একটি প্রসঙ্গ কাঠামোতে অপর একটি ভেক্টর আর একটা ভেক্টর দিয়ে দিছে পি, কিউ এবং আর চিত্র একের ন্যায় একটি ঘন সামান্তরিকে 3টি বাহু নির্দেশ করে। তো তোমাদের লাগবে কোনটা লাগবে, পি ভেক্টর, ঠিক আছে। তো পি ভেক্টরটা আমি এইটাকে দ্বারা প্রকাশ করলাম, পি ভেক্টর, ওকে। তো আমি পি ভেক্টরটা আগে লিখে দেই, যে পি ভেক্টরটা সমান সমান আমাদের কত ছিল, 3i - 4j + 5k, এটা হচ্ছে আমাদের পি ভেক্টর। এরপর হচ্ছে আমাদের কিউ ভেক্টর। কিউ ভেক্টরটা যদি আমি লিখি, কিউ ভেক্টরটা হচ্ছে আমাদের সামান্তরিক আরেকটা বাহু হবে। তো আমি ধরে নিলাম এই বাহুটা হচ্ছে আমাদের কিউ ভেক্টর, মানে এটা হচ্ছে আমাদের পি ভেক্টর, এটা হচ্ছে আমাদের কিউ ভেক্টর। তো কিউ ভেক্টরটা আসলে কত, 2i - j + k, এটা হচ্ছে আমাদের কিউ ভেক্টর, ওকে। আরেকটা বাহু বাকি আছে, সেটা হচ্ছে আমাদের আর ভেক্টর। তো ওটা নিশ্চয়ই এই বাহুটাই তো হবে, একটা সামান্তরিকের যে ঘনকের 3টা বাহুর, এই যে এই পাশে 3টা, একটা 2টা 3টা, ওইটা হবে আমাদের আর ভেক্টর। তো আর ভেক্টরটা আমাদের দিয়ে দিছে এই যে এইটা, আমি 3টা পাশাপাশি আগে লিখে রাখলাম, নিচে লিখে রাখলাম i + 2j - 3k, ওকে। আমাদের 3টা ভেক্টর লেখা শেষ। এখন আমরা করবোটা কি, আমরা করব হচ্ছে সামান্তরিকের 3টি বাহু নির্দেশ করে সামান্তরিকের আয়তন নির্ণয় করতে বলছে। এখন একটা সামান্তরিকের আয়তন কেমনে নির্ণয় করে, আমরা তো সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র জানি, আয়তনের সূত্র জানি না। আজকে তোমাদের নতুন শিখাবো, ঠিক আছে, রেডি। তো খেয়াল করে দেখো, এই যে নিচের তল, এইটা কি একটা তল না, একটা সারফেস। তো এটা তো 2D, এটা 3D না, মানে শুধু একটা তল কি কখন 3D হয়, তল সবসময় 2D হয়। তার কি থাকে, দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে, উচ্চতা থাকে না। তো আমরা বলতে পারি এই যে তলটা আছে, এই তলের আগে আমি কি নির্ণয় করবো, ক্ষেত্রফল নির্ণয় করবো। আমরা জানি আয়তন সমান সমান ক্ষেত্রফল ইনটু উচ্চতা। তো আমাকে প্রথম আগে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো আমি ফার্স্টে যে কাজটা নির্ণয় করবো সেটা হচ্ছে যে এই তলটা, এই পুরো তলের আমি আগে নামটা দিয়ে নেই, ওনারা নামটা দিয়ে দিছে, নামটা হচ্ছে এটার নাম দিছে বি আর এটার নাম দিছে সি। তো আমি আগে কি করব, এই তলের ক্ষেত্রফলটা নির্ণয় করব, যে ও এ বি সি এর ক্ষেত্রফলটা, ঠিক আছে। এর ক্ষেত্রফল আমরা কেমনে নির্ণয় করব, এটা কি একটা সামান্তরিক না? তোমরা সাধারণত স্যার ইসাক স্যারের বই পড়ছো, সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্রটা কি, সন্নিহিত বাহুদ্বয়ের কর্ণ দিয়ে তোমরা করতে পারো, সন্নিহিত বাহু দিয়ে করতে পারো। সন্নিহিত বাহুদ্বয়ের ক্রস গুণফলের মানের সমান। তো আমার সন্নিহিত বাহু কি, পি আর কিউ, ঠিক আছে। এটা আমার কিউ ভেক্টর ছিল, তাহলে আমরা বলতে পারি না এটার ক্ষেত্রফলটা কি হবে, পি আর কিউ কে আমরা যদি ক্রস গুণফল করি, যেটা বের হবে ওইটা, আমার কথা ক্লিয়ার, পি এবং কিউ কে আমরা যদি ক্রস গুণফল করি, যে মানটা বের হবে সেই মানটাই হবে ও এ বি সি এর ক্ষেত্রফল, ঠিক আছে। আশা করি তোমরা বুঝছো। এরপরে আমাদের দরকার আয়তন। তো আয়তন বের করতে গেলে ক্ষেত্রফলের সাথে উচ্চতা গুণ করতে হয়। তো এখন আমরা কিভাবে করব, তাহলে আমরা যদি লিখি আয়তন সমান সমান ও এ বি সি এর ক্ষেত্রফল গুণন উচ্চতা। উচ্চতাটাকে আমি কিভাবে প্রকাশ করবো, একটা সামান্তরিক উচ্চতা কি হবে, এই যে দেখো এইখান থেকে আমরা যে এইভাবে ধরতে পারি, এটা তো আর লিখছিলাম আমি, এই যে এইভাবে লিখতে পারি। খেয়াল করে দেখো উচ্চতা কোনটা, এতটুকু না, এই যে এইখান থেকে এতটুকু, এখান থেকে শুরু করে এতটুকুই হবে কি আমাদের উচ্চতা এইচ। এখন এটা আমরা কেমন নির্ণয় করবো, এইটা যদি আর হয়, আমি এটা একটা ত্রিভুজ পেলাম না, এই ত্রিভুজটাকে আমি আলাদা আঁকবো। খেয়াল করে দেখো, আমি আবারও বলি, এই সামান্তরিক উচ্চতা, এই যে এইটা আমাদের সামান্তরিকের সারফেস, এটা আমাদের সামান্তরিকের সারফেস আর কি। এটা হচ্ছে কি আপার সারফেস, এটা লোয়ার সারফেস। তো লোয়ার সারফেস আর আপার সারফেসের ডিফারেন্সটাই তো আমাদের উচ্চতা, রাইট। তাহলে আমরা কি বলতে পারি, এইচ সমান সমান কি হবে, এটা যদি আর হয়, এটা যদি থিটা হয়, তাহলে আমরা কি বলতে পারি, যে আমরা যা জানি অতিভুজের সাথে যে অ্যাঙ্গেলটা থাকে সেটা ভূমি। এই যে থিটা যার সাথে থাকে সে না ভূমি। তাহলে আমরা বলতে পারি এটা যদি আর হয়, তাহলে আমাদের এইচ সমান সমান কি হবে, আর কস থিটা। আমি কি বুঝাতে পারছি?
আরেকবার রিপিট করি, এইটা হইতেছে কি আর, এটা হইতেছে এইচ, এটা হইতেছে থিটা। তাইলে এইচ মানে কি ভূমি না, কারণ অতিভুজ যার সাথে থাকে মানে থিটা যার সাথে থাকে সেই তো ভূমি, ঠিক কিনা? তাহলে আমরা বলতে পারি এইচ ইজ ইকুয়াল টু আর cos থিটা, জাস্ট লাইক এরকম, এই যে এরকম, এটা হইতেছে কি এইচ, এটা হইতেছে থিটা, এটা হইতেছে আর। তাহলে আমরা জানি ভূমি যেটা থাকে সেটা সবসময় cos থিটা হয় আর উল্লম্বটা sin থিটা হয়। সো আমরা একটা ডিসিশনে আসতে পারি এইচ ইকুয়াল টু আর cos থিটা। এখন এই যে আর cos থিটা এটা আমরা কোথায় লিখবো, এইচ এর জায়গায় লিখে ফেলবো। তাহলে ও এ বি সি এর ক্ষেত্রফলটা যদি আমরা লিখি, পি এর সাথে কিউ এর যদি আমরা ক্রস গুণফল করি, যে মানটা বের হবে মান ওইটার সাথে আমরা কি করব, এইচ, এই এইচটা কি একটা স্কেলার, এটা একটা মান খালি, এটা কিন্তু কোনো ভেক্টর না, এটা কি একটা মান। আর cos থিটা এটা কি কোনো ভেক্টর, কোনো ভেক্টর না, এটা জাস্ট একটা মান। তো মান দেখে তোমরা এই ক্রস চিহ্নটা দেখে ভয় পাও না, এটা কিন্তু ভেক্টর ক্রস চিহ্ন, এটা নরমাল গুণ, ঠিক আছে? তো নরমাল গুণ দেখে আমি একটা ডট চিহ্ন দিলাম, এটা আরো সুন্দর হয়। ক্রস দিলে তোমরা কনফিউজড হয়ে যাবে, এটা ভেক্টর গুণফল তোমরা ভাইবা ফেলো। তো আমি নরমাল ডট চিহ্ন দিলাম, তাহলে আমরা কি লিখতে পারি, আর cos থিটা। ওকে, এখন খেয়াল করে দেখো এই পুরো যে ঘটনাটা, এই যে এতটুকু, এটা কি একটা ভেক্টর না? এই এতটুকু ভিতরে এটা তো একটা ভেক্টর, মানে পি ক্রস কিউ করলে যে মানটা বের, যে জিনিসটা বের হবে সেটা তো একটা ভেক্টর। তো একটা ভেক্টরের সাথে আমরা আর cos থিটা কখন বের হয় বলো দেখি? মানে দুইটা ভেক্টর ডট গুণফল করলে না সেটা cos থিটা হয়। আমরা জানি পি ডট কিউ সমান সমান পি কিউ cos থিটা। এই যে খেয়াল করে দেখো, এই যে পুরাটা এটা হলো একটা মান, আবার আর এটা হলো আরেকটা মান। আমি এভাবে ধরতে পারি ছাগল দিয়ে, আমাকে ছাগল দিয়ে এক্সাম্পল দিতে অনেক মজা লাগে। এইটা হইতেছে কি আমাদের প্রথম ছাগল, এটা আমাদের প্রথম ছাগল, ঠিক আছে? এইটা আমাদের দ্বিতীয় ছাগল, ঠিক আছে? আর এটা হইতেছে আমাদের cos থিটা। তাহলে আমরা এভাবে লিখতে পারি না যে প্রথম ছাগল উপরে একটা ভেক্টর চিহ্ন ডট দ্বিতীয় ছাগল উপরে আবার একটা ভেক্টর চিহ্ন সমান সমান। দেখো তো এই সূত্রটা আমরা শিখছি, পি ডট কিউ সমান সমান পি কিউ cos থিটা। আরে কেল্লা ফতে, তাহলে তো এটা একটা ডট গুণফল হয়ে গেল। তার মানে এইটা আর আর এর সাথে এটা একটা ডট গুণফল। খেয়াল করে দেখো, আমাদের প্রথম ছাগলকে পি ক্রস কিউ, এটা তো একটা ভেক্টর, পি ক্রস কিউ করলে যে জিনিসটা বের ওটাকে আমি প্রথম ছাগল ধরলাম, ভেক্টর কিন্তু। আর কি, আরও তো একটা ভেক্টর, তাই না? তাহলে এই দুটা ভেক্টর নিশ্চয়ই ডট গুণফল। ইয়েস, তাহলে তো হয়ে গেল। তাহলে ব্যাপারটা আসলে দাঁড়াইলো যে আমি এখানে লিখি যে এই যে এই জিনিসটা লিখবো। তো আমাদের প্রথম ছাগলকে, আমাদের প্রথম ছাগল ছিল পি ক্রস কিউ, পি ক্রস কিউ, এটা হচ্ছে আমাদের প্রথম ছাগল। এটা একটা ভেক্টর, ভেক্টর দেখে আমি ফার্স্ট ব্রেকেট দিলাম। তোমরা বলতে ভাই আপনি এটা কই নিয়ে গেছেন, এটা পুরাটা হবে আর কি। আচ্ছা, এরপর আসো দ্বিতীয় ছাগল। দ্বিতীয় ছাগল কি আর না, এখানে মাঝখানে কি ডট চিহ্ন না? এই ডটের জন্য ডট দেই নাই, ডট দিছি হচ্ছে এই যে এই ডটের কারণে, কারণ যে cos থিটার জন্য cos থিটাকে আমি সরাই ফেলবো। এই যে দেখো বাম পাশে কোনো cos থিটা নাই, ডান পাশে cos থিটা আছে। আমাদের এইটা এই ফরম্যাটে লেখা, আমি এটাকে এই ফরম্যাটে লিখবো, আর কিছুই না। তাহলে আমি এটাকে যদি ভেক্টর চিহ্ন দিয়ে দিই তাহলে তো cos থিটা লেখার দরকার নেই। তাহলে ব্যাপারটা হলো প্রথম ছাগলের সাথে দ্বিতীয় ছাগলকে আমরা ডট গুণফল করলে আমরা প্রথম ছাগল দ্বিতীয় ছাগল cos থিটা পাবো। এই যে প্রথম ছাগল দ্বিতীয় ছাগল cos থিটা, বা এইটা আর cos থিটা। সো আশা করি আমি তোমাদের পুরোপুরি বুঝাই বলতে পারছি। আবার এখানে কিন্তু একটা মডুলাস ছিল, দেখছো আমাদের টোটালটা একটা মডুলাস চিহ্ন দিয়ে নিতে হবে। আশা করি বুঝতে পারছো, মানে এই মানটা যদি নেগেটিভ বের হয় এটাকে অটোমেটিক পজিটিভ বানাই ফেলতে হবে। পুরার হোল মডুলাস মানে কি পজিটিভ। আগে খেয়াল করে দেখো আয়তন কখন নেগেটিভ হতে পারে না, দ্যাটস ওয়াই হোল মডুলাস। তোমরা জাস্ট কমেন্টে বলো আমার এই পুরো থিওরিটা বুঝছো কিনা। আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি, মানে এইভাবে, মানে এরকম ভাইয়া, হ্যাঁ মোটামুটি ভাবে আমি বলতে পারি যে এইভাবে ভাইয়া তোমরা কোনো বইই পাবে না, তোমরা কোনো বই পাবে না, কোনো প্ল্যাটফর্ম পাবা কিনা সেটা তো আর আমি বলতে পারি না, বাট গ্যারান্টি দিয়ে বলতে পারি বই নাই, ঠিক আছে? এখন অন্য কেউ শেখাবে কিনা সেটা আলাদা ব্যাপার, বাট বই নাই, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আচ্ছা, তোমরা জাস্ট কমেন্টে বলো এই জিনিসটা বুঝছো কিনা। আমি যে এত কিছু বললাম ছাগল দিয়ে, তোমরা আমাকে জাস্ট বলো এই পুরো জিনিসটা বুঝছো কিনা। আচ্ছা, মৃত্তিকা বসে বুঝছি, মেহেদি হাসান বসে ভাইয়া ছাগলেরটা আরেকবার বলেন, ফারিয়া ফ্রেন্ড বুঝছি, শশী বুঝছি, নুসরাত হাসান বুঝছি, খুশবু, মন্দিরা মণি বসে আরেকবার বুঝান। আচ্ছা, আরেকবার বুঝাই মন্দিরা মণি, আরো কয়েকজন দেখি, আমি আরেকবার বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে? এই ছাগল দিয়ে পুরো জিনিসটা আমি আরেকবার বুঝাই। খেয়াল করে দেখো ও এ বি সি এর ক্ষেত্রফল, ও এ বি সি এর ক্ষেত্রফল তো আমি আগে থেকে জানি, পি ক্রস কিউ, পি ক্রস কিউ, ঠিক আছে? এটা কি মান, এটা মান, আর ইন্টু এইচ, এইচ মানে কি আর cos থিটা, এটা তো আগেই বুঝলাম। এটা যদি আর হয়, এটা যদি থিটা হয়, এটা হবে এইচ, এইচ ইজ ইকুয়াল টু আর cos থিটা। তাহলে আমি আর cos থিটা লিখলাম। এখন আমি ছাগলের কনসেপ্টটা কেন বলছি ভাই, তোমরা বাচ্চাদের মতো বোঝানোর জন্য। এই জিনিসটা একটু অ্যাডভান্স, আমি মোটামুটি ভাবে বলতে পারি। তোমরা যারা ভেক্টর পড়ে আসছো তারা অনেকে এটা পড়ো নাই, অনেকে ভাবো কি আমি তো ভেক্টর খুব ভালো পারি, কিন্তু এটা পারো না। আছে, অনেকে আছে।
ঠিক আছে। সো এটা কিছুটা আমি অ্যাডভান্স বলবো, ঠিক আছে। আচ্ছা, মানে কনসেপ্টটা আর কি, আমি যে আমি ডিপ লেভেলে গিয়ে বুঝাচ্ছি, এটা কিছুটা অ্যাডভান্স। তো এই পুরো জিনিসটা আসলে কি, এটা একটু আমরা অ্যানালিসিস করার চেষ্টা করি। এটা কি একটা ভেক্টর না? এটা তো একটা ভেক্টর, দুইটা পি একটা ভেক্টর, কিউ একটা ভেক্টর, দুইটা ভেক্টরকে ক্রস গুণফল করতে একটা ভেক্টরই বের হয়। আমরা একটু আগে একটা অঙ্ক করলাম, পি ক্রস কিউ বের করলাম, গেল। তাইলে এই পুরো জিনিসটা হলো একটা ভেক্টর, কিন্তু এটাকে আবার আমরা মডুলাস করে ফেলতেছি, তার মানে কি একটা মান, ভেক্টরের মান। তো এটাকে আমি কি করলাম, এটাকে আমি প্রথম ছাগল বললাম, এটার নাম দিলাম আমি প্রথম ছাগল। এখন ছাগল নামটা কেন আছে, আমি জাস্ট বোঝানোর জন্য আর কি, যে একটা জিনিস, প্রথম জিনিস। আর আর এটাকে আমি কি বললাম, দ্বিতীয় জিনিস বা ছাগল, ঠিক আছে। আর পাশে কি, cos θ। এখন তোমাদেরকে এই জিনিসটা কিসের সাথে মিল হয় একটুখানি মনে করে দেখো তো। তোমরা না পড়ছো পি ডট কিউ সমান সমান পি কিউ cos θ, এটা না তোমরা শিখছো। এখানে পিটা কি, প্রথম ছাগল, কিউটা হচ্ছে দ্বিতীয় ছাগল, কিন্তু উপরে ভেক্টর চিহ্ন। তাহলে আমরা কি লিখবো, প্রথম ছাগল, উপরে কি চিহ্ন দিবা, ভেক্টর চিহ্ন দিবা, তারপরে ডট চিহ্ন দিবা, ডট দ্বিতীয় ছাগল, হ্যাঁ, উপরে কি করবা, ভেক্টর চিহ্ন দিবা, সমান সমান কি হবে, প্রথম ছাগলের মানটা, পি মানে কি, প্রথম ছাগলের মান। এই যে এটা তো প্রথম ছাগলের মানই তো ছিল, এই যে মডুলাস চিহ্ন, তারপরে দ্বিতীয় ছাগল, আর কি, দ্বিতীয় ছাগলের মান, আর পরে cos θ। এখন এটা হলো আমাদের রাইট হ্যান্ড সাইড, এই যে রাইট হ্যান্ড সাইডটা হলো এইটা, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। আমি কি করবো, লেফট হ্যান্ড সাইডটা লিখবো, আমি কি করবো, লেফট হ্যান্ড সাইডটা লিখবো। আমার কথা ক্লিয়ার? লেফট হ্যান্ড সাইডটা কি, প্রথম ছাগলের উপর ভেক্টর চিহ্ন দিতে হবে। তো আমাদের প্রথম ছাগল কে ছিল, আমাদের প্রথম ছাগল ছিল পি ক্রস কিউ না, এই যে এটাকে আমি প্রথম ছাগল ধরছিলাম, এই যে এটাকে আমি ভেক্টর চিহ্ন দিয়ে দিতেছি, পি ক্রস কিউ। এখন এখানে ফার্স্ট ব্র্যাকেট কেন দিব, কারণ হচ্ছে এটা কিন্তু মান না, এটা ভেক্টর, পি ক্রস কিউ এটা একটা ভেক্টর, এই যে উপরে একটা ভেক্টর আছে, এর জন্য আমি মডুলাস চিহ্নটা এখানে দিব না। আমার কথা ক্লিয়ার? মডুলাস চিহ্নটা আমি এখানে দিব না, কারণ এটা একটা ভেক্টর। তারপরে হচ্ছে আমাদের কি করতে হবে, যে বাম পাশ কিউ ভেক্টর, এই যে দ্বিতীয় ছাগলের ভেক্টর। তো আমাদের দ্বিতীয় ছাগল কাকে ধরছে, আর কে না, কিন্তু এটা তো উপরে ভেক্টর। তাহলে উপরে কি করবো, একটা ভেক্টর চিহ্ন দিব, মাঝে কি একটা ডট গুণফল, একটা ডট গুণফল দিয়ে দিব। আর এটা যেহেতু আমরা মান নির্ণয় করতেছি, মান, তাহলে ওভারঅল একটা মডুলাস দিয়ে দিব। আমার কথা ক্লিয়ার? মানে এইটা করার পর নেগেটিভ আসলেও আসতে পারে, কারণ ডট গুণফল করতেছি, তো ডট গুণফল করে পজিটিভ নেগেটিভ দুইটা যে কোনোটা আসতে পারে। এটাকে আমরা মডুলাস করে নিব যাতে নেগেটিভ না হয়, কারণ এটা আমরা আয়তন নির্ণয় করতেছি, আয়তন কখনো নেগেটিভ হয় না। তো এখনো কে বোঝে না, একটু কমেন্টে বলো। সো আমরা এই পুরো জিনিসটাকে যদি একটু সুন্দর করে লিখি, দেখতে বেশি ইয়া লাগতেছে, আমি একটু সুন্দর করে লিখি, হ্যাঁ, কারণ এটা অ্যাসাইনমেন্ট, একটু সুন্দর। হ্যাঁ, তাহলে পি ক্রস কিউ ইন্টু আর cos θ, ওকে। তো ইন্টুর জায়গায় আমি ডট চিহ্ন দিলাম, তাহলে পি ক্রস কিউ, এটার সাথে আমি ডট চিহ্ন দিব, আর ভেক্টর, ওকে, এবং এটা মডুলাস দিয়ে করে নিব, শেষ। এখন পি ক্রস কিউ কে আমরা আগেই বের করে রাখছি, তোমরা একটু কমেন্টে আমাকে বলো তো, আমি তো মুছে ফেলছি, পি ক্রস কিউ ভেক্টরটা কত আসে, মান না, পি ক্রস কিউ কইরা যেটা বের হইছে ওটা আমাকে একটু বলো, কেউ একজন কমেন্টে পি ক্রস কিউটা বলো। হ্যাঁ, চিত্রটা দিতে হবে। মোহাম্মদ লাদিন ইসলাম বলছে চিত্রটা হ্যাঁ, চিত্রটা দিবা। চৈতি বলছে বুঝতে পারছে, একটু তাড়াতাড়ি বলো, এই পি ক্রস কিউ ভেক্টরটা কত ছিল, কে একজন কমেন্টে লিখে দাও। আচ্ছা, নাসরিন আক্তার নীলা, ধন্যবাদ, নীলাকে ধন্যবাদ, মেহেদি হাসানকে ধন্যবাদ। হয়েছে, আর লেখা লাগবে না, একজন লিখলেই হবে, 2-3 জন লিখবে। i প্লাস 7j প্লাস 5k, এটা ছিল আমাদের ভেক্টরটা, ঠিক আছে। এটার সাথে আমি আর ভেক্টরটা ডট গুণফল করবো, আর ভেক্টর কোনটা, এইটা, i প্লাস 2j, তারপর কি মাইনাস 3k, ঠিক আছে। এটা আমরা এখন ডট গুণফল করব। তো চলো আমরা ডট গুণফল করি। i এর সাথে i এর ডট গুণফল কত হবে, 1 1 কে 1, তারপরে 7 2 গুণ 14, ঠিক আছে, তারপরে -15, ঠিক আছে। তো আমাদের মানটা কিন্তু 0 হিসাব করছে, আর মডুলাস করার কোনো দরকার নেই, 0 কে মডুলাস করা না করা একই কথা। সো এর মাধ্যমে আমাদের অঙ্ক শেষ, যে আমরা যে জিনিসটা বের করলাম, আমাদের আয়তনটা আসলে শূন্য। এখন দুনিয়ার কোনো কিছুর আয়তন কি শূন্য হতে পারে? হ্যাঁ, যদি শূন্য হয় আসলে সেটা একটা সমতলীয়, সেটা আমরা কি বলতে পারি, সমতলীয়। সো আমরা ফাইনালি আমরা লিখব যে, তোমরা নিচে পুরো ফুল দেখতে পাচ্ছ, যে সুতরাং ঘন সামান্তরিকটির আয়তন 0, ঠিক আছে। সো এইটা ছিল আমাদের প্রসেস 1। এখন তোমরা বলবা, ওরে বাবা ভাই আপনি কি কাম করতেছেন, প্রসেস 1 মানে কি, নিশ্চয়ই আপনি প্রসেস 2 দেখাবেন। জি, আমি এখন প্রসেস 2 দেখাবো। তো আমি এখন যে প্রসেসটা দেখাবো, এই প্রসেসটা তোমরা বই পাবা না, এটা হচ্ছে আমি ম্যাথের কনসেপ্ট ইউজ করবো আর কি। বা তোমরা অনেকে যারা ভেক্টর পড়ে আসছো তারা এখন জানো না, আমি সেই প্রসেস 2 তে করাবো।
আমার কথা ক্লিয়ার? আমি তোমাদেরকে একটা টপিক ধরলে সেটাকে অ্যাডভান্স লেভেলে শেখাবো, এটা আমার ইচ্ছা আর কি। ঠিক আছে, সো এই অঙ্কটা শেষ। আমি আনসার কত বের করছি? 0। আমি আরেকটা ভাবে অঙ্ক করব, 0 বের করে দেখাবো। ঠিক আছে, আচ্ছা এখানে একটু কথা বলি, এখানে একটু কথা আছে। তোমরা বলতে পারতো যে ভাইয়া আপনি যে ওয়েতে করছেন এই ওয়েতেই করতে হবে না, আমি আরো অনেকগুলো ওয়ে দেখা দিতে পারবো। দেখবা কেমনে? চলো দেখি আমরা এখানে করছিটা কি। আমি এখন তোমাদের অন্যান্য ওয়েগুলো দেখাই দিই। আচ্ছা এটা আমার লাগতে পারে, ক্রস গুণফলটা আমার লাগবে, বারবার কমেন্টে জিজ্ঞাসা করা লাগবে, এটা খুবই বিরক্তিকর। আমি একটা কাজ করি, ক্রস গুণফলটা লিখে রাখি। হ্যাঁ, এই যে পি ক্রস কিউ এই মানটা আমার পরবর্তীতে লাগতে পারে, এটা আমি লিখে রাখি। পি ক্রস কিউ সমান সমান আই প্লাস 7j প্লাস 5k। ওকে, তো আমি এখন যদি মুছে ফেলি, আমি এখন আরেকটা ওয়েতে দেখাবো, সেটা কি প্রসেস 2। এটা তোমরা মনে হয় অনেকেই জানো না, সেটা আমি দেখাবো। আচ্ছা প্রসেস 1টাতে একটু ফিনিশিং টেনে দিই, শেষ, অঙ্ক শেষ। প্রসেস 1টা আরেকভাবে করা যেতে পারতো। আমরা এটা করছি কিভাবে? আর ডট পি ক্রস কিউ এভাবে করছি না, এভাবে করে আমাদের আনসার 0 আসছে। আরো অন্যভাবে আনা যাবে, দেখবো কিভাবে। দেখো সেটা হচ্ছে আমরা পি ডট যদি কিউ ডট যদি আমরা পি ক্রস আর করতাম তাও দেখবে 0 আসবে। এটা কইরো, বাসায় করে দেখবে 0 আসবে। আবার তুমি অন্য কাজ করতে পারতো, পি ডট কিউ ক্রস আর যদি তুমি এটাও করো তাও 0 আসবে। আরে আজব তো, তার মানেটা কি? তার মানে হলো আমি যেমনি চিত্র এঁকে করছি এমনিই করতে হবে, এমন কোনো কথা নাই। তুমি চাইলে অন্যভাবে করতে পারো। কোনভাবে দেখাবো? ক্লাস অনেক বড় হয়ে যাবে, তার একটু শর্টকাটে দেখাই দিই। এই যে খেয়াল করে দেখো, আমি যে নিচের যে সারফেসটা নিছিলাম ওই সারফেসে নিতে হবে এমন তো কোনো কথা নেই, আমি তো উপর সারফেসও নিতে পারতাম। আমার কথা ক্লিয়ার? মানে ব্যাপারটা হচ্ছে এইটা আমি করছি যে পি ক্রস কিউ কে রেফারেন্স ধরে বা সারফেস ধরে। তুমি পি ক্রস আর কেও সারফেস ধরে করতে পারো, আবার কিউ ক্রস আর কেও সারফেস ধরে করতে পারো। ঠিক আছে, আমি জাস্ট তোমাদেরকে এক্সট্রা শিখাচ্ছি, দ্যাটস ইট, আর কিছু না। এখন আমরা চলে যাবো প্রসেস 2। প্রসেস 2টা হচ্ছে এরকম পুরো শর্টকাট ডাইরেক্ট এক লাইনে আনসার, বুঝছো? এক লাইনে আনসার। দেখো কিভাবে সেটা করে। সেটা হলো তোমরা একটা মনে রাখবা, আর ডট পি ক্রস কিউ এইটাকে আমরা চাইলে ডিরেক্টলি নির্ণায়ক দিয়ে করতে পারি। তোমরা সবাই ম্যাট্রিক্স ও নির্ণায়ক শিখছো, আমি এখন তোমাদেরকে নির্ণায়কে চলে যাব। ঠিক আছে, আমি আবারও বলছি এটা কিন্তু ফিজিক্সে নাই সাধারণত, আমি আমার দেখা মতো সাধারণত স্যার বা ইসাক স্যারের কোনো বই এটা নাই, এটা আমি ম্যাথ থেকে হেল্প নিচ্ছি। তো এটা আসলে এইটা ক্যালকুলেশন করা একটা শর্টকাট রাস্তা আছে। আমরা এখানে তো দুইটা কাজ করছিলাম, একটা হলো ক্রস গুণফল করছি, আবার ডট গুণফল করছি। ক্রস গুণফলের মানটা কিন্তু আবার এখানে করি না, আগের অঙ্ক থেকে নিছি, সো অঙ্কটা কিন্তু বড় হয়ে গেছে। আমরা অঙ্কটা 3-4 লাইনে করে ফেলতে পারি। এখন তোমরা বলতে পারো ভাইয়া আমরা অ্যাসাইনমেন্টে কোনভাবে করব? আমি ফার্স্টে যেভাবে শিখাইছি ওইভাবেই করো। ঠিক আছে, আর যদি বলো ভাইয়া ঢাকা ইউনিভার্সিটি আসলে কিভাবে করবো? এইভাবে করবা। ভাইয়া বুয়েটে আসলে কিভাবে করবো? এভাবে করবা। এই যে প্রসেস 2, আমি আবারও বলি, প্রসেস 1 করবা এইচএসসির জন্য, আর প্রসেস 2 করবা অ্যাডমিশনের জন্য। এর জন্য বারবার বলি ক্লাসগুলো কইরো শুধুমাত্র অ্যাসাইনমেন্টের জন্য না, আমি অ্যাডমিশনের জন্য ঝাঁকানাকা লেভেলের কিছু শর্টকাট শিখাবো। এটাও একটা শর্টকাট। তো কি সেই ঝাঁকানাকা লেভেলের শর্টকাট? সেটা হলো এই মানটা নির্ণয় করা সম্ভব একটা শর্টকাটের মাধ্যমে। শর্টকাটটা হলো আর এর যে মানগুলো আছে না, খালি লিখবা আর এর কোনটা 1 2 -3, আর এটা কি 1 2 -3, এটাকে লিখবা। এরপরে কি পি লিখছি না, মানে সিরিয়াল লিখবা, বাম পাশ থেকে ডান পাশে পর্যন্ত যাবা। পি কোনটা লিখছি 3 - 4 5, 3 - 4 5। তারপরে কিউ একটা লিখছি, কিউ কত 2 - 1 1, 2 - 1 1। এমনি করে নির্ণায়ক নির্ণয় করবা। তোমরা সবাই নির্ণায়ক পারো, তো নির্ণায়ক কেমনে করে? আগে এটা লিখতে হয়, 1 লিখে এই যে ঘেচাং তাই কত হবে -4 + 5, এরপর -2 লিখবা, ঘেচাং 3 - 10, তারপরে প্লাস -3 লিখবা, ঘেচাং -3 + 8। দেখি এটা শূন্য আসে কিনা। তো এটা কত 1, এটা কত -7 -2 +14, আর এটা কত 5 আর -3 -15। আরে 0 হয়ে গেল। হাই হাই, কারণ ব্যাপারটা হলো আমি যে শর্টকাটটা দেখাইছি এই শর্টকাটটা কারেক্ট। ঠিক আছে, সো তোমরা চাইলে এইভাবে লিখতে পারো, অতএব ঘন সামান্তরিকটির আয়তন সমান 0। দ্যাটস ইট। এটা আমি বারবার বলতেছি, ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে একটা অবজেক্টিভ মাত্র 35 সেকেন্ড সময়, ইউ উইল নট গেট এনাফ টাইম টু সলভ দ্যাট। সো আমি তোমাদেরকে বলবো এই শর্টকাটটা তোমরা অ্যাপ্লাই করো। ঠিক আছে, এবং এই শর্টকাটটা বইয়ে নাই। ঠিক আছে, সো বলো কার কেমন লাগলো এই শর্টকাটটা শিখে কেমন লাগলো? I + 7j + 5।
আচ্ছা ঠিক আছে, তোমার মনে হয় আশা করি বুঝছো রবির গ্যাচাং অফার। আচ্ছা এরা কি হইলো, এটা 0 হয়ে গেল, হ্যাঁ এটা 0 হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, গুড, তোমরা সবাই বলতেছো বুঝছো। রাসেল বলতেছে সেই, মন্দিরামণি ভালো, সাদিয়া বুঝছে, আরে গুড, অস্থির অবস্থা, তোমরা সবাই বুঝে ফেলছো। সো আর টাইম নষ্ট না করে আমরা সামনে আগাই, আমরা এখন আমাদের পরবর্তী প্রবলেমে চলে যাই। এই জিনিসগুলো বারবার লাগবে তো আমি এই জন্য মুছতেছি না, আমি প্রশ্নটা মুছতে হবে আর কি। আচ্ছা মুছে ফেলি, আবার লিখবো, বোর্ডে লেখা দেখতে কেমন জানি লাগে। আচ্ছা তোমরা মনে হয় অনেকে জানো, আবার অনেকে হয়তো বা জানো না যে ফিজিক্স আমার একটা বেচ চলতেছে, বেচ দুনিবার, এটা একটা প্রি অ্যাডমিশন কোর্স। যারা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি তোমাদের যাদের ইচ্ছা তাদের জন্য তো অবশ্যই খুবই হেল্পফুল। যারা কোর্সটাতে আছে এখন অলরেডি, এই কোর্সটা করতেছে হচ্ছে 53 জন, ফিজিক্সের বেচ দুনিবার এই কোর্সটা চলতেছে। এটা হচ্ছে 53 জন হচ্ছে এখন কোর্সটা রানিং করতেছে আর কি। তো কোর্সটা শুরু হয়েছে আরো 1 মাসের আগে থেকেই। আমরা হচ্ছে এখানে একেবারে অ্যাডমিশন লেভেলের অনেক কিছু আমরা শিখতেছি। তোমার উইকে 3টা করে ক্লাস হয়, আর বৃহস্পতিবার দিন হচ্ছে আমাদের হচ্ছে ভাইবা হয়। আমি ভাইবা ধরি, আশা করি তোমরা কোনো ধরনের কোর্সে তোমরা ভাইবা সিস্টেম দেখো নাই, আমি হচ্ছে ভাইবা সিস্টেম রাখছি। পুরো উইকে যা পড়াই বৃহস্পতিবার দিন রাত 10টা আমি ওদেরকে ভাইবা ধরি। তারপরে হচ্ছে প্রতি শুক্রবার দিন পরীক্ষা থাকে। আরেকটা এক্সট্রা ফিচার হচ্ছে এখানে হচ্ছে আমি রিটেন পরীক্ষা নিই, অবজেক্টিভ গুগল ফর্মে পরীক্ষা নিই, এবং হচ্ছে টাইম দিয়ে দিই, মানে উপরে লেখা থাকে যে আর 15 মিনিট আর 10 মিনিট টাইম থাকে, টাইমের মধ্যে আনসার দিতে হয়। এবং আর এই কোর্সে আরেকটা ফিচার হচ্ছে আমরা রিটেন এক্সাম নেই। রিটেন এক্সাম সাধারণত বিভিন্ন প্ল্যাটফর্মে বা এই অনলাইন কোর্সে থাকে না, কারণ রিটেন খাতা দেখা খুবই প্যারাদায়ক। বাট আমি হচ্ছে প্যারাটা নিলাম আর কি। তো রিটেন হচ্ছে খাতাগুলা হচ্ছে আমরা মেসেঞ্জারে তোমরা ছবিগুলো তুলে পাঠাও, আমি হচ্ছে এডিট করে কোনটা কত মার্ক পাইছো, ভুল টুল হয়েছে, এরপর র্যাঙ্কিং দিয়ে দিই। এবং রিসেন্টলি হচ্ছে মান্থলি ফাইনাল এক্সাম নিলাম, এবং এই এক্সামে যারা খারাপ করছে ভালো করছে সবাইকে গার্ডিয়ানকে ফোন দিয়ে হচ্ছে আমি বলে দিছি কার কি অবস্থা। তো তোমরা যদি কেউ কোর্সটা হচ্ছে ডিটেলস জানতে চাও, এই পোস্টে দেখবা ক্যাপশনে আমি হচ্ছে লিঙ্কটা দিয়ে দিছি। এছাড়াও ম্যাথের আমাদের একটা কোর্স শুরু হবে 14 আগস্টে, সেটা সাকিব ভাই এবং রাকিব ভাই ক্লাস নেবে। ওটাতে আমি ক্লাস নিব না, আমি ক্লাস নিব শুধুমাত্র ফিজিক্স। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? আচ্ছা আমরা এখন আমাদের পরবর্তী প্রবলেমে চলে যাব। আমাদের নেক্সট যে প্রবলেমটা সেটা হচ্ছে ঘ নাম্বারটা। প্রশ্নটা আমি তোমাদেরকে লিখে দেখাই। প্রশ্নটা হচ্ছে যে এবার একটি নদীর প্রস্থ, এবার একটি নদীর প্রস্থ হিসেবে পি এর মানকে বিবেচনা করো। মানকে, আচ্ছা আমি বলছিলাম যে আজকে রাত 9টা বাজে কেমিস্ট্রি ক্লাস নিব। সো আমার মনে হয় আজকে ক্লাসটা নিতে পারবো না, কারণ আমি যেভাবে ভাঙে পড়াইতেছি আমার আরো প্রায় 30 মিনিটের বেশি, আরো আধা ঘন্টার বেশি লাগবে, মানে ক্লাসটা একটু লেন্দি হবে। হ্যাঁ তোমরা একটু ধৈর্য ধরে থাকো, আজকে আর কেমিস্ট্রি ক্লাসটা নিচ্ছি না, ইনশাল্লাহ আগামীকালকে কেমিস্ট্রি ক্লাসটা নিব। তোমরা, আমি চাইতেছি আজকেই তোমাদেরকে হচ্ছে ফিজিক্স ফার্স্ট পার্ট এই পুরোটা শেষ করে দিতে। আমি আবারও বলি, আজকে রাত 9টায় কেমিস্ট্রি হচ্ছে আমি ক্লাস নেওয়ার কথা, তোমাদের ছোট্ট করে বলে নেই। হচ্ছে কেমিস্ট্রি হচ্ছে আমি পুরো ফুল ফ্রিতে আমি একটা চ্যাপ্টার পড়াবো। হ্যাঁ কেমিস্ট্রি ফার্স্ট পার্টের 4th চ্যাপ্টারটা আমি পুরো ফুল ফ্রিতে পড়াবো ইনশাল্লাহ। আমি প্রতিদিন ক্লাস নেওয়ার চেষ্টা করব। আজকে হচ্ছে সময় স্বল্পতার জন্য সম্ভব হচ্ছে না, আমি যেমনি ডিটেলসে পড়ানোর চেষ্টা করতেছি। আমাদের রাত 10টা বেজে যাবে, তোমরা একটু কষ্ট করে আজকে একটু থাকো, আজকে পুরোটা আমার কাছে পুরো ডিপ লেভেলে শিক্ষা যাও, ঠিক আছে? কালকে ইনশাল্লাহ তোমরা কেমিস্ট্রি ক্লাস অবশ্যই করবা, ঠিক আছে? আচ্ছা তো প্রশ্নটা আমি লিখি যে মানকে বিবেচনা করো, ধরো কিউ সেই নদীর স্রোতের বেগ আর নৌকার বেগ। ক্লাসটা লেন্দি হবে কিন্তু আমি আবারও বলতেছি, আজকে ক্লাস আরো বড় হবে, তুমি একটু ধৈর্য ধরে থাকো। নৌকার বেগ নির্দেশ করছে যদি তোমরা ক্লাসটা করো সবার আগে কিন্তু সলভ, মানে তোমরা কিভাবে কি করতে হবে সব জেনে যাচ্ছ। এবং তুমি ওই নৌকায় বসে আছো, তুমি ওই নৌকায় বসে আছো। তারপরে কি, এখন সবচেয়ে কম সময় নদী পার হতে, এখন সবচেয়ে কম সময়ে নদী পার হতে তুমি কি ব্যবস্থা নিবে?
তুমি কি ব্যবস্থা নিবে করবে। এখানে পাশে লিখে দিয়েছে যে নৌকাটি এর চেয়ে জোরে চালানো সম্ভব নয়, নৌকাটি এর চেয়ে, প্রত্যেকটা শব্দ ইম্পর্টেন্ট, এর চেয়ে জোরে চালানো সম্ভব নয়। মানে কাহিনী হলো আমরা ওর বেগ আমরা কমাইতে পারবো, চাইলে নৌকার বেগ চাইলে আমরা কমাইতে পারবো, বাড়াইতে পারবো না। আমার কথা কি ক্লিয়ার? এই লাইনটার মিনিং কি? নৌকাটি এর চেয়ে জোরে চালানো সম্ভব নয়। আমি তোমাদেরকে আবারও মোবাইলে আমি ফোকাস করব, ফোকাস করে আমি এখন দেখাবো। রেডি? দেখি এই প্রশ্নে আসলে কি কি চাইছে। তো চলো আমরা শুরু করি। দেখো এটা কোনটা? ঘ নাম্বার প্রশ্ন, রাইট? এই ঘ নাম্বার প্রশ্ন পড়ো, গাণিতিক সূত্র সহ উত্তর উপস্থাপন। এটা কয় মার্ক দেখো তো? এই দেখো 1 2 3 মার্কের এটা। তো 1 মার্ক কখন পাবা? দেখো শুধু ধারণা উপস্থাপন করলে তুমি 1 মার্ক পেয়ে যাবা। তারপরে প্রয়োজনীয় গাণিতিক সূত্র সহ দিক অথবা সময়। খেয়াল করো, তুমি যদি দিক নির্ণয় করো তাহলে তুমি 2 পাবা, অথবা সময় নির্ণয় করলে তুমি 2 পাবা, যে কোনো একটা বের করলে তুমি 2 পাবা। আবার এখানে কি লেখা খেয়াল করো, প্রয়োজনীয় গাণিতিক সূত্র সহ গ্রহণযোগ্য দিক ও সময় উপস্থাপন। তার মানে বাইবেল আসলে অ্যাসাইনমেন্টের কিছুই না, মানে এরা যে লিখছে, উনারা যে লিখছে এখানে অথবা লেখা, এখানে এবং লেখা। তো এটা মিনিংটা কি? অথবা মানে হচ্ছে একটা করলেই হয়। আমি ফোকাস ঠিক করি, আর ভুল করবো না, আমি ফোকাস ঠিক করে ফেললাম। ওকে, আশা করি তোমরা বুঝছো যে আসলে কাহিনীটা কি। ওনারা যে লিখতেছে এই জিনিসগুলো এমনি আবার এমনিতে মনে থাকবে। সেটা হলো তুমি 2 মার্ক পাবা যদি তুমি 2টা আনসার বের করতে বলে। একটা আনসার বের করে তুমি 2 পাবা, 2টা আনসার বের করে তুমি 3 পাবা। এইটাই কাহিনী। তোমরা কি কেউ একটা আনসার বের করে আনসার লেখা দিবা? না, তোমরা তো 2টা আনসারই বের করবে, তাই না? আমরা পুরো 3-এ 3 পাওয়ার চেষ্টা করব। তো রেডি, শুরু হোক আমাদের এই প্রশ্নটা। তো খেয়াল করে দেখো আমাদের কি বলছে, চলো আগে প্রশ্নটা বোঝার চেষ্টা করি। ধরো এবার একটি নদীর প্রস্থ হিসেবে পি এর মানকে বিবেচনা করতে হবে, মান। সো আমাদেরকে আগে লিখতে হবে যে নদীর প্রস্থ, নদীর প্রস্থ আসলে কি? পি এর মান। তো মানটা আসলে কি? এই যে এইভাবে। তো পি ভেক্টরটা কি? আমি একটুখানি আরেকবার লিখি। এটা মানটা আমি বের করছিলাম, ক নাম্বারে বের করছিলাম, কোন একটাতে বের করছিলাম, আমি আরেকবার করে নিই। 3 স্কোয়ার প্লাস মাইনাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, ঠিক আছে? এইটা। তো এখানে যে মানটা বের হবে সেটা আমাদের নদীর প্রস্থ। তাহলে কত হয় বলো তো? 9 আর 16 কত? 25। 25 আর 25-এ আমাদের কত আসছে? 50। 50 কি রুট করলে কত হয়? 50 মানে কি? 50 ইন্টু 2, সরি 25 ইন্টু 2। তো 25 মানে হলো রুট করলে 5 হয়, আর 2 কে রুট করলে তো রুট 2 থাকে। তাহলে এটা কত হবে? 5 রুট 2। আশা করি তোমরা বুঝছো। এটা ঢাকা বেশির জন্য এভাবে মাথায় মাথায় চিন্তা করতে হবে, ঠিক আছে? এটা আমাদের তাহলে আসলো 5 রুট 2। এরপরে কি লিখছে? এরপরে লিখছে যে কিউ, ধরো কিউ সেই নদীর স্রোতের বেগ। তাইলে আমরা চলো চিত্র আঁকি। হ্যাঁ, চিত্র আঁকি। চিত্রে কিভাবে? এই যে এটা হচ্ছে স্রোত, এই যে মনে করো আমাদের নদী, এদিকে স্রোত বইতেছে, এটা হচ্ছে আমাদের কিউ ভেক্টরটা। আমি ভেক্টর আকারে লিখতেছি আপাতত। তো কিউ ভেক্টরটা প্রশ্ন কিন্তু দিয়ে দিছিল। হ্যাঁ, 2i মাইনাস জে তারপর প্লাস কে, 2i মাইনাস জে প্লাস কে। এটা কি আমাদের বলছে? কিউ ধরতে হইতেছে কি? স্রোতের বেগ, এই যে স্রোতের বেগটা। আর হবে গিয়ে আমাদের নৌকার বেগ। এখন নৌকা কোন দিকে চালনা করতে হবে সেটা আমরা কিছু জানি না, আমরা একটু প্রশ্নটা পড়ে নিব, ঠিক আছে? এই যে নির্দেশ করছি, এবং তুমি ওই নৌকায় বসে আছো। এখন সবচেয়ে কম সময়ে তুমি যদি নদী পার হতে চাও তুমি কি ব্যবস্থা নিবে? এটা হলো প্রশ্ন। প্রশ্নটা বুঝছো? তুমি এই পার থেকে ওই পারে যাবা, তোমার টাইম মিনিমাম হইতে হবে। এখন তোমাদের আগে কনসেপ্ট, আগে এই যে আমি যেখানে কনসেপ্ট লিখবো এগুলো কিন্তু আনসার না, এগুলো জাস্ট তোমাদেরকে বুঝাবো আর কি, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। আমি 2টা কনসেপ্ট আজকে তোমাদেরকে শিখাবো। তার আগে আমি একটু এনশিওর হয়ে নেই তোমরা পুরো ক্লিয়ারলি সব দেখতে পাচ্ছ কিনা, বা তোমাদের প্রশ্ন আছে কিনা। আচ্ছা, এটা ঘ লিখছি, ঘ কিন্তু 2 ভাবে করাইছি, আর এটা হচ্ছে আমাদের ঘ। আচ্ছা ঠিক আছে, তোমরা মনে আশা করি বুঝছো রবির ক্যাচার অফার। আচ্ছা এরা কি এইটাই ঘরে ভাই। তোমরা অনেকে ভাবতেছো আমি ঘ আগের রকম করেছি, ওটা ঘ ছিল না, ওটা গড়ই আমি 2 ভাবে করাইছি। আচ্ছা 80 জনকে আমি লাইভে ধরে রাখতে পারছি, এটাই তো কম না। আচ্ছা যাই হোক, তো কনসেপ্টটা আগে তোমাদের শিখাই, সেটা হচ্ছে টি মিনিমামের কনসেপ্ট। তো টি মিনিমাম বাদ দাও, আগে নর্মাল টাইম, কিভাবে টাইম বের করে, কিভাবে এই পার থেকে ওই পারে যাও টাইমটা বের করে তোমাদেরকে আজকে শিখাবো। তো ধরা যাক একটা
নদী স্রোত এদিকে বইতেছে, এই বরাবর হইতেছে আমাদের নৌকা, নৌকার বেগকে আমি ইউ ধরলাম, ঠিক আছে, এবং এই বরাবর স্রোতের বেগকে আমি ইউ ধরলাম, এবং এই বরাবর হচ্ছে আমি যদি আমাদের নৌকাটা চালনা করি, এটার বেগটা হচ্ছে ভি। এখন এটা আমি এদিকে আছি, তার মানে এদিকে হইতে কোনো কথা নেই, এটা এদিকে যে কোনো দিকে হইতে পারে, এবং ইউ এর সাথে বি এর যে অ্যাঙ্গেল সেটাকে আমি আলফা লিখলাম। তোমরা জানো এই পার থেকে ওই পারে যাইতে হেল্প করে শুধুমাত্র সাইন, এটা তোমরা জানো। যে কোনো একটা ভেক্টর ধরো, এটা এদিকে গেল, যাও যে কোনো একদিকে ধরো, এই যে এদিকে গেল, ঠিক আছে, এটা হলো আলফা, এটা হচ্ছে বি। এখন আমাকে বলো তো ওই পারে যাইতে আমার কি পুরাটা কাজে লাগবে? না, আমি ধরা যাক আমি একটা নৌকা বেয়ে আমি যাচ্ছি, নৌকা আমি চালনা করতেছি হচ্ছে অ্যাঙ্গেল করে, ইউ এর সাথে অ্যাঙ্গেল করে, ধরা যাক 60 ডিগ্রি অ্যাঙ্গেল আমি চালনা করতেছি, এবং আমি 20 নিউটন বল প্রয়োগ করতেছি, বুঝছো, 20 নিউটন বল প্রয়োগ আমি করতেছি, এবং এটা কত 60 ডিগ্রি অ্যাঙ্গেলে। এখন আমাকে বলো আমার টার্গেট ওই পারে যাওয়া, ওই পারে যাইতে কি আমার 20 নিউটন পুরোটাই কাজে লাগবে? লাগবে না, কারণ আমরা জানি এক পার থেকে আরেক পারে যাইতে গেলে শুধুমাত্র এই উপাংশটা কাজে লাগবে, ঠিক আছে। তো এইটা যদি এফ হয় তাহলে এটা কি হবে, এফ কস থিটা হবে, আর এটা কি হবে, এফ সাইন থিটা হবে। এটা তোমরা সবাই জানো যে আনুভূমিক উপাংশটা কস হয় আর উল্লম্ব উপাংশটা সাইন হয়। তাহলে আমরা বলতে পারি অপর পারে যাইতে শুধুমাত্র সাইন উপাংশটা কাজে লাগবে। তো আমি এখানে বি বেগে চালনা করছি, বাট বি বেগ পুরোটা কাজে লাগবে না, আমার কাজে লাগবে কোনটা, বি সাইন আলফা। আশা করি বুঝছো, আমার কাজে লাগবে কি ভি সাইন আলফা। তো আমরা নর্মাল সূত্রটা তো সবাই জানি, যেহেতু নৌকাটা চালনা করবো আমি কি একবার আস্তে চালাবো আর একবার জোরে চালাবো, একবার আস্তে চালাবো আর একবার জোরে চালাবো, এরকম না, আমি এটা সমবেগে চালনা করব। তো আমরা সবাই জানি সমবেগের ক্ষেত্রে এস ইজ ইকুয়াল টু ভিটি, বা সরণ ইজ ইকুয়াল টু বেগ ইন্টু সময়, ঠিক আছে। তাহলে আমরা যদি সময় বের করি, বা সময় সমান সমান কি হবে, আমাদের সরণ ডিভাইডেড বাই বেগ। তো সরণটা আসলে কি, সরণটা হচ্ছে কি নদীর প্রস্থ বা ডি, আর বেগটা কত, মাত্র তোমাদের প্রুফ দিলাম যে আমাদের বেগটা হবে বি সাইন আলফা, শুধুমাত্র বি হবে না। সো আমরা এটা পেয়ে গেলাম টি ইজ ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই বি সাইন আলফা, শেষ। এটা হচ্ছে নর্মাল টাইম বের করা। এখন আমি চাইতেছি টাইমটাকে মিনিমাম করতে, তো টাইমকে যদি মিনিমাম করতে চাই তাহলে আমার হরটাকে ম্যাক্সিমাম করতে হবে। টাইম মিনিমাম করতে গেলে আমার হরটাকে ম্যাক্সিমাম করতে হবে, তাই না? এবং হর ম্যাক্সিমাম তখনই হবে যখন সাইন আলফাটা ম্যাক্সিমাম হবে। আলফার মান যদি 90 ডিগ্রি হয় তাহলে কি হবে, এটাই তো হবে, তাই না? কারণ সাইন 90 মান হচ্ছে 1। সো আমরা সেক্ষেত্রে বলতে পারবো টি মিনিমাম এর সূত্রটা হবে ডি ডিভাইড বাই ভি। আমরা চাইলে ডাইরেক্ট লিখতে পারি, কিন্তু আমরা লিখবো না, কারণ এটা অ্যাসাইনমেন্ট, এটা নর্মাল পরীক্ষা না। নর্মাল পরীক্ষা হলে আমরা টি মিনিমাম ডাইরেক্ট ডি বাই ভি লিখতাম, কিন্তু আমাদের অ্যাসাইনমেন্টে স্পষ্টভাবে উল্লেখ করে দিচ্ছে যে পর্যাপ্ত উপাত্ত সহ লিখতে হবে। সো তোমাদেরকে সূত্রটা ডেরাইভ করে লিখতে হবে, ঠিক আছে। সো আমি তাহলে অঙ্কটা শুরু করি। আমার অঙ্ক এখন শুরু হচ্ছে। যে আমরা জানি, মানে চেষ্টা করবা, আমরা জানি কিছু একটা লিখতে চেষ্টা করবা, তাহলে হইতেছে স্যারে আমরা জানি দেখে 1 মার্ক দিয়ে দিব, বুঝছো? আচ্ছা, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। এখন কথা হলো যে ভাইয়া ডি আর ভি তো আমি পরিচয় দেই নাই, তাহলে আমি কেমনে লিখবো, তাই না? এর জন্য বাংলায় লিখলেও সবচেয়ে ভালো হয়। আপাতত ভাবে এখানে লিখে দিবা, যেখানে ডি ইজ ইকুয়াল টু নদীর প্রস্থ, ঠিক আছে, নদীর প্রস্থ। তো নদীর প্রস্থ তো আমরা জানি 5√2, ঠিক আছে, আমরা বসাই দিব 5√2। আর বাকি রইল ভি এস আলফা। এখন ভি মানে কোনটা, ভি মানে হইতেছে গিয়ে আমাদের যে নৌকাটা চালনা করছি তার বেগ, হ্যাঁ, ভি ইকুয়াল টু নৌকার বেগ, তো নৌকার বেগ কোনটা ছিল একটু ভালো মতো পড়ো। কিউ হলো স্রোতের বেগ, আর আর হইতেছে গিয়ে নৌকার বেগ, ঠিক আছে। আর তাহলে আর এর আমাদের মানটাকে বের করতে হবে। আরটা হইতেছে আমাদের, এটা যদি আমি বুঝি, খেয়াল করে দেখো, এই বরাবর আমি যদি এই বরাবর চালনা করি, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের আরটা আমি যদি একটু মানটা আরেকবার লিখি, ভেক্টরটা যদি আমি আরেকবার লিখি, আমাদের আর ভেক্টরটা হবে i প্লাস 2j মাইনাস 3k, এটা হচ্ছে আমাদের আর, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের যে নৌকাটা আমরা চালনা করতেছি সেই নৌকাটার বেগ। তো খেয়াল করে দেখো, এই নৌকার বেগটা কিন্তু ভেক্টর আকারে, আর এইখানে যে আমি যে নদীর প্রস্থ লিখছি এটা কিন্তু স্কেলার আকারে। নদীর প্রস্থ কি ভেক্টর হয়? ভেক্টর হয় না। তো নৌকার বেগটাকে আমরা কি লিখবো, ভেক্টর আকারে লিখবো, i প্লাস 2j মাইনাস 3k, ঠিক আছে। এটা কি নৌকার বেগ লিখছি। আর যদি আমি নৌকার বেগের মানটা নির্ণয় করতে আমি চাই,
যদি আমি বেগের মানটা নির্ণয় করতে চাই তখন আমাকে কি ঘটনা করতে হবে, আমি এখান থেকে মানটা নির্ণয় করে ফেলতে পারবো। আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করতেছো তো, যে আমি তো টি বের করবো, টি বের করতে গেলে আমাকে আলফার পরিচয় জানতে হবে। তো আলফা তো আমরা জানি যে 90 ডিগ্রি হইলে তাইলে আমরা বলতে পারি যে আমাদের সে সবচেয়ে তাড়াতাড়ি পৌঁছাবে। সো এই অঙ্কটাও আমি দুইভাবে করাবো, আমি আগে প্রথমভাবে দেখাইনি, হ্যাঁ, তারপরে দ্বিতীয়ভাবে তোমরা করবা। এখান থেকে আমাদের বি এর মানটা আমরা নির্ণয় করব। তো এটাই কি নৌকার বেগ না, তো নৌকার বেগকে আমরা আর দ্বারা প্রকাশ করতেছি, সবচেয়ে ভালো হয় এখানে একটা আর লেখা নিবা, ঠিক আছে। আচ্ছা, এটা তো ভেক্টর, ভেক্টর আর লেখা নিবা। এখন আমরা কি করব, এটাকে ভেক্টর মানটা নির্ণয় করব। তো এটা মান নির্ণয় করলে কত হবে, √1 আর 4 কত 5, 5 আর 9 কত হবে 14 হবে, ঠিক আছে। আর ভেক্টর মানটা বের করে ফেলাম 14। এখন আমরা ওই যে সূত্রটা বসাই দিব, এই যে এটাকে আমরা 1 নং দিয়ে রাখতে পারি। অতএব 1 হতে আমরা কি পেতেছি, t d এর মানটা বসাই দাও 5√2 আর v এর মানটা বসাই দাও √14, পাশে রাখবে sin আলফা। এখন আমরা t টাকে আমরা কি করতে চাই, মিনিমাম বানাতে চাই। t মিনিমাম বা t সর্বনিম্ন হতে হলে কি করতে হবে, হর সর্বোচ্চ হতে হবে, অতএব sin আলফার মানটা কত হতে হবে, 1 হতে হবে। তো sin আলফার মান 1 মানে কি, আলফা ইজ ইকুয়াল টু sin ইনভার্স 1। তো sin ইনভার্স 1 মানে কি, আলফার মানটা হবে কি 90 ডিগ্রি, ঠিক আছে। তোমরা কি দেখতে পাচ্ছ, হ্যাঁ দেখতে পাচ্ছ। তো আলফার মানটা 90 ডিগ্রি হবে। সো আলফার মান 90 ডিগ্রি হলে আমাদের অঙ্ক শেষ। t মিনিমাম সমান 5√2 ডিভাইডেড বাই √14 দিয়ে sin 90 ডিগ্রি। তো sin 90 ডিগ্রি দিয়ে আমরা কিন্তু এটা বের করে ফেলতে পারি। এখন আমাদের আসলে বের করতে বলছে কি ব্যবস্থা নিবে, খেয়াল করো, আমাদের কিন্তু টি মিনিমাম বের করতে বলে নাই। আমার কথা মনোযোগ দিয়ে শুনো, না বুঝা উল্টাপাল্টা আনসার বের করবে না, হ্যাঁ। আমাদের কি বলছে, তুমি কি ব্যবস্থা নিবে, এইভাবে আনসার লিখতে হবে। তুমি কি ব্যবস্থা নিবে সেই আনসারটা লিখতে হবে। তো আমি এইটা চাই নাই, এটা জাস্ট তুমি লেখা রাখতে পারো, বাট এটা আনসার না। তুমি এটা লিখলেও যা না লিখলেও তা, তোমাকে লিখতেই হবে আলফার মান 90 ডিগ্রি হতে হবে, এটা তোমাকে লিখতেই হবে। আমার কথা ক্লিয়ার? মানে তোমাকে বলছি নৌকাটা কিভাবে চালনা করবা, নৌকাটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চালনা করবা, এইটাই হইতেছে কি আমাদের আনসার। সো তাহলে কি হবে, যে অতএব নৌকাটিকে 90 ডিগ্রি কোণে চালনা করতে হবে, শেষ। এইটা হচ্ছে আমাদের একটা আনসার। তোমরা একটু কমেন্টে বলো বুঝছো কিনা, নৌকাটিকে আমরা যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল চালনা করি, টি মিনিমাম এটাকে এখানে বের করো না, এখানে বের করো না, কারণ পরের প্রশ্নে টি মিনিমাম বের করতে বলছে, ঠিক আছে। টি মিনিমাম এখানে বের করো না, পরের প্রশ্নে বের করতে বলছে, দ্যাটস ওয়াই এখানে বের না করলে সবচেয়ে ভালো হয়। আমাদের পরের প্রশ্নে বলছে কি, নদী পার হওয়ার সবচেয়ে কম সময় কত সেটা বের করতে বলছে। সো এটা এখানে বের করো না, এখানে জাস্ট এর দূরে করবা, ঠিক আছে। পরের প্রশ্ন মাত্র 1 লাইনে আনসার, টি মিনিমামটা আমাদের বের করে দেখাইতে হবে। তোমরা জাস্ট আমাকে কমেন্টে বলো এতখানি বুঝছো কিনা। আর আমি একটু পানি খেয়ে আসি, টানা কতক্ষণ ধরে কথা বলতেছি। আমি একটু 2টা মিনিটের একটু পানি খেয়ে আসি, তোমরা বলো বুঝছো কিনা। ওকে এভরিওয়ান, আমি এসে পড়ছি। তোমাদের কমেন্ট চেক করি। আচ্ছা গুড, তোমরা সবাই বলছো যে বুঝছো। আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু সবাই বলছো বুঝছো, সো হয়ে গেল। তো এখন আমরা চলো একটু ভিন্নভাবে চিন্তা করি, আমরা পুরো জিনিসটা এখন অন্যভাবে চিন্তা করব, ঠিক আছে। এখন বলতে হবে ভাই আপনি আবার কি কি কাহিনী করবেন, আপনি কি আবার প্রসেস 1 2 বের করবেন। চলো আমরা একটু দেখি কি হয়। মানে তোমাদের এটা শেষ, এটা সলভ হয়ে গেছে না, ঠিক আছে।
কিন্তু আমি চাইতাছি তোমাদের চিন্তা শক্তিটা আরো বৃদ্ধি হোক, তোমরা একটু অন্যভাবে চিন্তা করার চেষ্টা করো। চলো সেটা কোনভাবে, রেডি? আমি করব, আমার মাথায় একটা আইডিয়া আসছে, এই অঙ্কটা নিয়ে একটা আইডিয়া আসছে, তোমাদের সাথে শেয়ার করবো। সেই আইডিয়াটা কি, এভাবে আমার মনে হয় কেউ ভাববে না, ঠিক আছে? চলো দেখি কি ভাবে, যেটা সবাই ভাববে না। কিউ একটা ভেক্টর আর একটা ভেক্টর, হ্যাঁ? এইখানে এটা কি স্রোত না? স্রোতকে কি আমরা চেঞ্জ করতে পারবো? পারবো না। স্রোতের উপর আমাদের কোনো হাত নাই। আমি প্রশ্ন এটা আরেকভাবে তোমাদের একটা আইডিয়া দেবো আর কি, ঠিক আছে? এইটার উপর আমার হাত নাই, এইটার উপর আমার হাত আছে। এটা কি, আমি রওনা হব, ঠিক আছে? তো আমি তো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রওনা হবে, এটা আমাকে প্রমাণ করতে হবে। এটা তো বলে নাই, প্রশ্ন তো বলে নাই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রওনা হইতে, এটা আমাকে প্রমাণ করতে হবে। প্রমাণ করলাম, একটু আগে প্রমাণ করে দিলাম না 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রওনা হলে টি মিনিমাম হয়। ওকে ফাইন। তো ঘটনা হলো, যদি আমরা 90 ডিগ্রি যদি আমরা যাইতে চাই, এক জিনিস খেয়াল করে দেখো, এই দুইটা ডট গুণফল করে যদি 0 হয় তাইলেও তো হয়। একটু বোঝার চেষ্টা করো। আমি একটু আরেকবার বলি, আমি যদি কিউ এবং আর কে যদি আমি ডট গুণফল করি এবং তার মান যদি 0 হয়, তাহলে আমরা বলতে পারি তারা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাচ্ছে, এবং 90 ডিগ্রি অ্যাঙ্গেলে গেলে টি মিনিমাম। সো আমরা এখানে তাহলে একটা কনসেপ্ট ইউজ করতে পারি, আমরা আরটাকে, আর এর উপর তো আমাদের হাত আছে, আমরা চাইলে আরকে চেঞ্জ করতে পারি। ওনারা বলে দিছে নৌকাটি এর চেয়ে জোরে চালানো সম্ভব নয়, কিন্তু তাহলে তার মানে কি, আস্তে তো চালাতে পারবো, তাই না? আচ্ছা, আস্তে চালানো মানে কি, এখান থেকে আমরা চাইলে কিছু একটা বাদ দিয়ে দিতে পারবো, মানে i + 2j - 3k। আমি যদি এখান থেকে যদি কিছু একটা বাদ দিয়ে দিই, আমার কি কোনো লস হবে? কোনো লস হবে না, কারণ যদি আমি বাদ দিয়েও যদি অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি থাকে, কোনো সমস্যা আছে? আমার অ্যাঙ্গেল 90 ডিগ্রি হলেই তো হয়েছে, তাই না? আচ্ছা, তো চলো কিভাবে সেই প্রসেসটা আমি তোমাদের সাথে আইডিয়াটা শেয়ার করি। এভাবে লিখবা যে অপর পারে সর্বনিম্ন সময়ে পৌঁছানোর জন্য আমাকে বলছে না কি ব্যবস্থা নিতে হবে। আমি তো একটা আনসার দিছি, আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমি রওনা হই তাইলে আমার হয়ে যাবে। আমি অন্য একটা ব্যবস্থা নিব, যে ব্যবস্থাটা তোমরা, আমি মোটামুটি তোমরা তো আরো অনেক জায়গায় আনসার পাবে, তাই না? তোমরা আরো বিভিন্ন জায়গায় আনসার পাবা। এই আনসার তোমরা দেখো কোথাও পাও কিনা, বা যদি পুরোপুরি পেয়ে থাকো তাহলে দেখো এটা কি আমার আগে আনসারটা দিছে নাকি আমার পরে আনসারটা দিছে, ঠিক আছে? এই ভিডিওটা কিন্তু অনেক ছড়াবে, আমি এটা আবার ইউটিউবেও দিব, দেখবো অনেকে সার্চ দিয়ে হচ্ছে অনেকে পেয়ে যাবে আর কি, হ্যাঁ? তো আমি জাস্ট তোমাদের সাথে একটু আইডিয়া শেয়ার করতে চাচ্ছি যে বিভিন্ন ভাইয়ারা বিভিন্নভাবে পড়াবে, তোমরা সবারটা শুনবা, সবারটা শুনে নিজে নিজে ডিটারমাইন করবা কোন ভাইয়ারটা অথবা কার কনসেপ্টটা তুমি অ্যাপ্লাই করবা। আমি আবারও বলি, আমি যেভাবে বলতেছি এইভাবে লিখতে হবে এমন কোনো কথা নাই। একটা অঙ্ক অনেকভাবে করা যায়। আমি প্রসেস 1 দেখাচ্ছি, প্রসেস 2 দেখাচ্ছি, অন্য একটা ভাইয়া প্রসেস 3 দেখাতে পারে, 3 সব ভাইয়ারটাই কারেক্ট। আমার কথা ক্লিয়ার? সো তুমি কোনটা লিখবে এটা তোমার ইচ্ছা, আমরা সবাই শিখাই দিব, তুমি কেমনে লিখবে এটা তোমার ইচ্ছা। হ্যাঁ, আমি জাস্ট এইটা বলতেছি, এটা একটু এক্সেপশনাল একটু আইডিয়া বলে আমার মনে হয়, আমি যেটা এখন দেখাবো। অপর পারে সর্বনিম্ন সময়ে পৌঁছাতে হলে আমাদের রওনা হইতে হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, বা আমরা সোজা ওই পারে পৌঁছাতে হবে। হলে আমরা তাহলে এবার বলতে পারি যে ডট গুণফলটা 0 হলেও তো হয়, কিউ ডট আর = 0 হতে হবে, ঠিক কিনা? কিউ ডট আর এর মানটা কি 0 হতে হবে। আচ্ছা, কারণ কি ডট গুণফল 0 হয় মানে কি আলফার মান 90 ডিগ্রি। আচ্ছা, তো এটাকে চলো আমরা ডট গুণফল করার চেষ্টা করি, ঠিক আছে? কিউ ডট আর, কিউ এর মান কত? 2i - j + k, আর আর ভেক্টরের মান কত? i + 2j - 3k, ঠিক আছে? যদি আমরা ডট গুণফল করি 2 1 কে 2 -2, এটা -3, হে 0 হয় না। তাহলে ব্যাপারটা হলো ওনারা যে মানগুলো দিয়ে দিছে এই মানে রওনা হলে হবে না। আমার কথা ক্লিয়ার? যদি আমরা অ্যাঙ্গেল নিয়ে কাজ করতে যাই, খেয়াল করে দেখো, যদি আমরা এখানে ডট গুণফলটা কিন্তু আমাদের কত আসতেছে? -3 আসতেছে। তো -3 আসার মিনিংটা আসলে কি? এটা মিনিংটা হচ্ছে আমরা এইটার উপর হাত দিতেই হবে। এখন আমি যদি আগের মতো করে যদি আনসার না লিখি, আগের মতো যদি না করি, আমাকে এইটার উপর হাত দিতে হবে, কারণ আমাদের 0 আসে নাই। এটাকে 0 আনতে পারবো আমি। খেয়াল করে দেখো, যদি এই জিনিসটাকে বাদ দিয়ে দিই 0, 2 - 2, এই জিনিসটাকে কই থেকে আসছে চলো আমরা একটু দেখি। মানে ব্যাপারটা হলো আমি একটা বিপদে পড়লাম, বিপদে পড়লে আগে দেখতে হয় বিপদটা কই থেকে শুরু হয়েছে, ওই গোড়াতে যাব, গোড়া থেকে উঠতে 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 আগায় উঠবো। ব্যাপারটা এইটাই। আমার বিপদ হইলো আমাকে 0 বানাইতে হবে, 2 - 2 তো 0 আসে,
তাহলে আমার -3টা হলো সবার বিপদের গোড়া। তো এই -3 কই থেকে আসছে, -3 এখান থেকে আসছে, তাহলে এই গোড়াটা কেটে দিলেই তো হয়। তাহলে আমরা এটাকে কেটে দিব। খেয়াল করে দেখো, যদি আমরা এটা কেটে দিই, যদি কেটে দিই, এটা রাফ, যদি কেটে দিই তাহলে কি হয়, তাহলে এখন দেখো তো ডট গুণফলটা কত হয়ে যেতেছে, 2 এর সাথে 1 গুণ করলে 2, -1 এর সাথে 2 গুণ করলে -2, আর এখানে কে তো এখানে নাই, তাহলে কত হবে 0, তাহলে এটা মানে 0 হতেছে না। আরে কি মজা, তার মানে আমাদের ডট গুণফল করে আমাদের মানটা কিন্তু 0 আসতেছে। আমার কথা কি ক্লিয়ার? ডট গুণফল করে কিন্তু আমাদের মানটা 0 আসতেছে। এটার মিনিংটা কি? এটার মিনিং হলো এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল এখন 90 ডিগ্রি। এই দুইটা ভেক্টর মধ্যবর্তী অ্যাঙ্গেল আমরা 90 ডিগ্রি, অর্থাৎ যদি আমরা ভেক্টরটা চেঞ্জ করে দিই, আমরা এই যে দেখো আমার কিন্তু শর্ত অনুযায়ী ঠিক আছে, ওনারা বলছে নৌকাটি এর চেয়ে জোরে চালনা করা যাবে না। আমি তো জোরে চালাইতেছি না, আমি আস্তে চালাইতেছি উল্টা। দেখো আমি ভেক্টরটা আর কমাই দিলাম। এই ভেক্টরের মান কত? 9 4 13 √14, এটার মান ছিল √14, কিন্তু এটার মান কত? এটার মানটা খেয়াল করে দেখো আর কমে গেল না, 4 আর 5 √5। আমি কি করলাম, আমি আর কম অ্যাঙ্গেলে আমি কম বেগে আমি চালনা করতেছি। আমার কথা ক্লিয়ার? সো আমরা তাহলে এটা আনসারটা এইভাবে দিতে পারবো যে আমরা তাহলে এইভাবে দিতে পারবো যে আমরা যদি যে নৌকাটা আমরা ওই পারে রওনা হচ্ছে, ওই নৌকাটার যে অক্ষ বরাবর যদি আমরা উপাংশটা বাদ দিয়ে দিই, তাইলেই আমরা কি করতে পারবো, পৌঁছাইতে পারবো সর্বনিম্ন সময়। আমার কথা ক্লিয়ার? আরেকবার বলি, মানে এখানে যে ভ্যালুটা দিচ্ছে এটা তো আসলে সর্বনিম্ন সময়ের জন্য ভ্যালু না, এটা তো রওনা হয়েছে এই ভ্যালুতে, এটা এই ভ্যালুতে সে রওনা হয়েছে, ঠিক আছে। কিন্তু আমার দরকার এমন ভেক্টর যে ভেক্টরের ফলে সে রওনা হইলেও ওইখানে গিয়ে পৌঁছাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল যদি সে মানে রওনা হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সে রওনা হইতে হয়, তার ডট গুণফল 0 হইতে হবে। ডট গুণফল 0 হইতে হলে এই পার্টটা বাদ দিয়ে দিলেই হবে। এখন তোমরা বলতে পারো ভাইয়া পুরোটাই বুঝছি, একটু গুছাই লেখা দেন, লিখে দিচ্ছি। কিন্তু এটা হচ্ছে প্রসেস 2। আমি আবারও বলি, এই ক্লাসগুলো নেওয়ার মূল উদ্দেশ্য হলো তোমাদের চিন্তা শক্তিকে আর একটু সৃজনশীল করা, হুবহু কপি পেস্ট যাতে না হয় সেইটা এনশিওর করা, ঠিক আছে। আর যতভাবে চিন্তা করতে পারো ততভাবে চিন্তা করবা। এখানে কিউ ডট আর ইজ ইকুয়াল টু, এই দুটার যখন আমরা ডট গুণফল করছি 2 -2 তারপর কত -3 ইজ ইকুয়াল টু -3, নট ইজ ইকুয়াল টু 0 লিখে দিবা। তাই কিন্তু আর ভেক্টর ইজ ইকুয়াল টু, যদি আমরা এই যে -3 কে যদি বাদ দিয়ে দিই, i প্লাস 2j ধরি, তাহলে কিউ ডট আর ইজ ইকুয়াল টু 0 হয়। সেই ক্ষেত্রে আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, পাশে লিখে দিবা ডট গুণফল 0 হলে, ডট গুণফল 0 হলে মধ্যবর্তী কোণ কত হবে, 90 ডিগ্রি, ঠিক আছে। ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, ফিনিশিংটা হচ্ছে -3 কে বাদ দিয়ে দিব। এই অতএব নৌকার এক্স ওয়াই অক্ষ বরাবর বেগ ঠিক রেখে, এই যে এইটার এটাকে আমি ঠিক রাখবো, ঠিক রেখে জেড অক্ষ বরাবর বেগ ইকুয়াল টু 0 করলে নৌকাটি সর্বনিম্ন সময়ে পৌঁছাবে, ঠিক আছে। তোমাদেরকে যেভাবে বললাম তোমরা চাইলে এভাবেও সলভটা দিতে পারো, আর আমি আগে যেভাবে আনসার লিখে দিছি এইভাবেও তোমরা আনসারটা লিখতে পারো। বাট আমার মনে হয় এটা একটি এক্সেপশনাল ভাবে আমি একটু চিন্তা করছি। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবা ম্যাক্সিমাম জায়গায় ওই আগে যেটা লিখছি ওইভাবেই করে দিবে। দেখো আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এখন পরবর্তীটাতে চলে যেতে পারি। আমাদের নেক্সট যে প্রবলেমটা সেটা খুবই সিম্পল, যে আমাদের টি মিনিমামটা বের করতে হবে। এটা আমি আগের অঙ্কে করে দিয়েছিলাম, আমি আগের অঙ্কে করে আবার মুছে দিয়েছিলাম, ঠিক আছে।
সো তোমাদের আসলে ও নাম্বারটা পুরো ফাউল একটা কোশ্চেন দিছে যে তোমাদের কাছে নদী পার হওয়ার জন্য সবচেয়ে কম সময় কত তা নির্ণয় করো। এটা আসলে না দিলেও পারতো, এক লাইনের একটা অঙ্ক, ঠিক আছে। সো এটা আমি কিন্তু কইরা দিছি, এটা আমি এই জন্য এখানে আর কইরা দিতেছি না, ঠিক আছে। ও নাম্বারটা আমি কইরা দিছি, কিন্তু আমি আবারও বলি ও নাম্বারটা আমি করে দিছি, আমি কইরা পরে মুছা দিছিলাম, কারণ এটা ও নাম্বারের আনসার, তো এই জন্য আমি কইরা দিছিলাম, ঠিক আছে। সো তোমরা ওইটাই মানটা খালি বসাই ফেলবা। আচ্ছা, এইখানে একজনের একটা কমেন্ট পাইলাম যে ভাইয়া হরটা তো চেঞ্জ হয়ে যাবে। আমি জানতাম এরকম প্রশ্ন কেউ করবা, এবং যে করবা তাকে একটা স্পেশাল আমি থ্যাঙ্ক দিব ভাইবা রাখছিলাম। আমি ওর নামটা ভুলে গেছি, দেখি নাই। খুব সুন্দর একটা কমেন্ট করছে একজন, ওর নামটা কি শারমিন নাকি কি জানি, আরে চলে গেল কমেন্টটা, দূর। একজন একটা খুব সুন্দর একটা কমেন্ট করছে যে ভাইয়া ভিটা তো তাহলে কমে যাবে। হ্যাঁ, আমি এটা আগের থেকে ভাবে রাখছিলাম, যে প্রশ্নটা করবা তাকে আমি একটা স্পেশাল থ্যাঙ্কস দিব, কিন্তু সেই ব্যক্তির নামটা আমি পাচ্ছি না। তুমি একটু আরেকবার কমেন্ট করো যে সে কে প্রশ্নটা করছিলাম, একটু আরেকবার কমেন্ট করো। খুব সম্ভবত শারমিন নাকি কি জানি নাম দেখছিলাম, সরি আমি নামটা ভুলে গেছি, আমি খেয়াল করি নাই। সে একটু আরেকবার কমেন্ট করো। হ্যাঁ, শারমিন কমেন্টটা করছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য, কারণ এই প্রশ্নটা সবার মাথায় আসবে না, ঠিক আছে। অনেকেই এই প্রশ্নটা ভাবেই না যে প্রশ্নটা হইতে পারে। তো চলো তোমার প্রশ্নের আনসারটা আমি এখন দেই। আগের অঙ্কে কিন্তু আমি ভির উপর হাত দিই না, আমি আলফার উপর হাত দিছি। ঠান্ডা মাথায় চিন্তা করো, আগের অঙ্কে মানে আমার প্রসেস 1 এবং প্রসেস 2 এর মধ্যে আসলে পার্থক্যটা কি? প্রসেস 1-এ আমি পুরো কাজটা করছি আলফার উপর হাত দিয়া, আর প্রসেস 2-তে আমি পুরো কাজটা করছি ভি এর উপর হাত দিয়া। ভি কে কিন্তু আমি চেঞ্জ করছি, দেখো কিভাবে চেঞ্জ করছি। প্রথম অঙ্ক প্রসেস 1, প্রসেস 1-এ আমি যে কাজটা করছি সেটা হলো টি ইজ ইকুয়াল টু ভি ডিভাইড, আমাদের মেইন সূত্র কি ছিল? ডি ডিভাইডেড বাই বি সাইন আলফা ছিল না? এখন কথা হলো প্রথম অঙ্কে আলফার মান কি 90 ডিগ্রি ছিল? আমি সে জোর করে 90 ডিগ্রি লিখছি। তোমাদেরকে প্রমাণ দেখাবো যে আলফা মান 90 ডিগ্রি না? চলো প্রমাণ দেখাই, তাহলে তো বিশ্বাস হবে না। তো প্রথম অঙ্কের জন্য মানে প্রথম অঙ্কে আমাদের আলফার উপর হাত ছিল না, আমরা কি করছি মানে মানে আমাদের ভেক্টরের ক্ষেত্রে আমরা তো নৌকার তো যে কোনো অ্যাঙ্গেলে আমরা রওনা করতেই পারি, কিন্তু আমরা কি বেগকে ফিক্স রাখছি, ঠিক আছে। তাইলে ডিও ফিক্সড বিও ফিক্সড, তাহলে আলফাকে চেঞ্জ করতে হবে। এই জন্য আমরা আলফাকে 90 ডিগ্রি জোর করে বানাইছি, যে 90 ডিগ্রি হইলে টি এর মানটা মিনিমাম হবে। হ্যাঁ, এখন আসি দ্য কোশ্চেন ইজ যে ভাইয়া আপনি তো এখানে ভি কে চেঞ্জ করেন নাই, এইটাই হলো কি আনসার। আগের অঙ্কে আমি ভি কে চেঞ্জ করি নাই, আলফাকে চেঞ্জ করছি। আর এই অঙ্কে আমি ভেক্টরটাই চেঞ্জ করে দিছি। ভেক্টরটা এমনভাবে চেঞ্জ করছি যাতে আলফাও চেঞ্জ হয়, আবার আলফা 90 ডিগ্রি হয়ে যায়, আবার ভিটাও কমে যায়। এখন খেয়াল করে দেখো, এইখানে যে আলফাটা হয়েছে, এই আলফাটা কিন্তু আগে আরো বেশি ছিল। দেখবা প্রমাণ দেখাবো, দাঁড়া প্রমাণ দেখা, এটা প্রমাণ দেখাই নেই দেখে এই অবস্থা। মানে তোমরা এত বিপরীত চিন্তা করতেছো না। আমি আগে একটা কাজ করি, আলফাটাকে বের করি নর্মালি, মানে আলফা তো আমরা জোর করে 90 ডিগ্রি লিখছি, আসলে তো 90 ডিগ্রি না। সে কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রওনা হয়েছে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রওনা হইতে হবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রওনা হইলে টি মিনিমাম হবে। এখন আমরা দেখবো, এখন তোমাদেরকে আমি প্রুফ করে দেখাবো আসলে তারা কত ডিগ্রি অ্যাঙ্গেলে রওনা হয়েছিল। চলো, তো আমাদের কিউ ভেক্টরটা ছিল হলো 2i মাইনাস জে প্লাস কে, আর আমাদের আর ভেক্টরটা ছিল i প্লাস 2j মাইনাস 3k, ঠিক আছে। এগুলো তো আমার রওনা টওনা, তাই না? এইটা আমার কি ছিল? এটা আমার ছিল স্রোত, আর এটা আমার ছিল নৌকা। এখন স্রোতের উপর তো আমার কোনো হাত নাই, মানে এটা ফিক্সড, কিন্তু এইটার উপর আমার হাত ছিল। তো এইখানে আমি কি ঘটনা করছি, আমি দুইটা মধ্যবর্তী অ্যাঙ্গেলটা নির্ণয় করব, ঠিক আছে। তো আমরা তো সবাই জানি যে দুইটা ভেক্টরের ডট গুণফল করলে ভেক্টরের মান কজ আলফা হয়, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমরা নাম দিতে পারি ডিসকাশন। আমার কাছে খুব ভালো লাগে স্টুডেন্টরা যখন একটু এক্সেপশনাল প্রশ্ন করে, অনেক ভালো লাগে। কজ আলফা সমান কি হবে? কিউ ডট আর। আমরা যে বেজ ঘূর্ণিবার পড়তেছি, বেজ ঘূর্ণিবারও অনেকে খুব সুন্দর সুন্দর এক্সেপশনাল কোশ্চেন করে। আচ্ছা, কিউ ডট আর যদি আমরা করি 2 1 2 মাইনাস 2 মাইনাস 3 ডিভাইডেড বাই কিউ এর মান কত? 4 আর একে 5 আর একে 6 রুট ওভার 6, আর এখানে আর এর মান কত? 1 আর 4 কত? 5 5 আর 9 কত? 14 রুট ওভার 14, ঠিক আছে। তাহলে কত? -3 ডিভাইড বাই রুট ওভার 14 এর সাথে 6 গুণ করলে কত হয়? 4 6 24, 4 হাত থেকে 2 6 2 8,
ঠিক আছে, এখান থেকে আমরা আলফার মান বের করে ফেলতে পারি cos ইনভার্স -3/√84। তো এটা আমি একটু ক্যালকুলেটর করি, করলেই তোমরা বুঝে ফেলবে যে আসলে সে কত ডিগ্রি অ্যাঙ্গেলে রওনা হয়েছিল। 109 ডিগ্রি, 109.1 ডিগ্রি, এইখানেই কাহিনী। এই যে দেখো আমরা রওনা হয়েছিলাম 109.1 ডিগ্রিতে। হ্যাঁ, ওইখানে যে ভ্যালুটা দিছে এটা 109 ডিগ্রি অ্যাঙ্গেলে সে রওনা হয়েছে। হ্যাঁ, তো আমরা কি কাজ করতেছি, আমরা পরবর্তী দেখছিলাম 109 ডিগ্রি অ্যাঙ্গেলে রওনা হলে হবে না, আমাদেরকে রওনা হইতে হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। এটাই তো আমাদের আনসার ছিল, ঠিক কিনা? তারপরে ব্যাপারটা কি দাঁড়ালো, আমরা এখানে ভি এর উপর হাত দিই নাই, আমরা এখানে বি এর উপরে হাত দিই নাই, আমরা হাত দিয়েছি আলফার উপর। এখন বলতো ভাই আপনি আলফা উপর কেমনে হাত দিলেন? দেখো আমরা খুব একটা সেফ খেলা খেলছি, মানে এই যে এইভাবে যে ফার্স্ট প্রসেস যেটা করছে পুরো সেফ একটা গেম, মানে স্যারে কোনো ভুলই ধরতে পারবে না, কোনো ভুলই নেই। ঠিক আছে, কিভাবে সেফ গেম খেয়াল করো, আমি কিন্তু বি এর উপরে হাত দিই নাই, কিন্তু ডট গুণ করে 90 ডিগ্রি হবে সেই কাজটাই আমি করছি। কেমনে খেয়াল করে দেখো, এই দুইটার মধ্যে এটার উপর আমার হাত নাই, কিন্তু এটার উপর আমার হাত আছে। হ্যাঁ, এখন ওরা দুজনকে মানটাকে আমার কি করতে হবে, সেম রাখতে হবে। খেয়াল করে দেখো এইটার মানটা আমি কি বি কি ফিক্স রাখছিলাম না, তো এইটার মানটাকে আমরা কিভাবে সেম রাখতে পারি, খেয়াল করো √1² প্লাস 2² প্লাস -3²। হ্যাঁ, এই মানটা আসলে কত আসছে, 9 × 13 √14। এখন তোমরাই বলো √14 বানানোর কম্বিনেশন কি একটাই? হ্যাঁ না, আমি √14 1000 ভাবে বানিয়ে দিতে পারবো, তাই পা? চলো দেখি, আমরা তো 14 বানাইতে হবে, তাই না? তো 14 তো বানানো যায় অনেকভাবে। কিভাবে? 14 = 2 + 5 আর কত বানালে 14 হয়, 7 দিলেই তো হয়ে যায় 7। তাইলে যদি আমার আই এর মান যদি এরকম হয় √2i প্লাস √5j প্লাস √7k, এই ভেক্টরটার মান এবং এই ভেক্টরটার মান সেম। বিশ্বাস হয় না? দেখো এই ভেক্টর মান এই ভেক্টর মান সেম। কেন সেম? এই ভেক্টর মান বের করো √2 এর স্কয়ার মানে 2, √5 এর স্কয়ার মানে কত 5, √7 এর স্কয়ার কত 7, সব যোগ করে √14 হয়। এইটাও তো √14। তাইলে এখন কেমনে একটা ফাঁদে পড়ে গেল? আরে ভাই আসলেই তো আমরা তো এভাবে চিন্তা করিনি আগে। বেগের মান সেম থাকলে যে অ্যাঙ্গেল সেম থাকবে এমন কোনো গ্যারান্টি নাই। আমাদের ক্লিয়ার? সো আমরা আসলে একটা সেফ গেম খেলছিলাম, আমরা কিচ্ছু হিসাব করি নাই, না করে ডাইরেক্ট লিখে ফেলছি সে 90 ডিগ্রি অ্যাঙ্গেল রওনা হলেই হয়ে যাবে, এবং তুমি ওইভাবে লিখলে মার্ক পাবা। সো আশা করি শারমিন তুমি তোমার প্রশ্নের আনসার পাইছো। আমি প্রথম ক্ষেত্রে বি এর উপর হাতই দিই নেই, হাত না দিয়ে ডাইরেক্ট একটা সেফ গেম খেলছি যে আলফা মান ডাইরেক্ট 90 ডিগ্রি শেষ হয়ে যাবে, হয়ে গেছে। কিন্তু দ্বিতীয় যে প্রসেসটা দেখাইছি এইটা আরো জোশ একটা প্রসেস। ওই প্রসেসটাতে আমি কোনো ধরনের কারচুপি করি নাই, কোনো ধরনের সেফ গেম খেলি নাই, আমি টু দ্য পয়েন্ট আনসার দিছি। ক্লিয়ার? ওখানে কেমনে টু দ্য পয়েন্ট আনসার দিছি, ওইখানে আমার শর্তে বলছিল আমার বেগটা বাড়ানো যাবে না, আমি তো দ্বিতীয় প্রসেসে আমি বেগ বাড়াইনি, আমি কমাইছি, সমস্যা কি? আমার অ্যাঙ্গেল তো 90 ডিগ্রি আছে। তো দ্বিতীয় ক্ষেত্রে যখন ইয়াটা কমাই ফেললাম আমার ভিটা তো কমে গেল, এখন ভি কমে গেল, এখানে কি হয়েছিল, এখানে কি আমরা ভিকে ফিক্স রাখছি, আলফাটা চেঞ্জ করছি। খেয়াল করে দেখো চেঞ্জ করলাম, এই যে পুরো মানটা যে টি মিনিমামটা বের হইলো, আর ওইখানটার ক্ষেত্রেও টি মিনিমামটা সেমই থাকবে। কেমনে সেম থাকবে? কারণ হচ্ছে এইখানে আমি একটা জিনিসের উপর হাত দিছি, এমনভাবে হাত দিছি যাতে এটা গুণ করে ভাগ করে ওর মানটা যা থাকবে ওইখানেও গুণ করে ভাগ করে মানটা সেমই থাকবে। আমার কথা আশা করি বুঝতে পারছো যে এইখানটাতে আমি ভেক্টরের উপর হাত দিই নি, সহজ বাংলা ভাষায় প্রসেস 1-এ আমি ভেক্টরের উপর হাত দিই নি, আমি আলফার উপর হাত দিছি। আর প্রসেস 2-তে আমার বেগটা আমি চেঞ্জ করে ফেলছি, আমার ভিটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে? আর এবার বি চেঞ্জ হলে সমস্যা কি? প্রশ্ন তো বলে নাই বি চেঞ্জ হলে সমস্যা, শারমিনের প্রশ্নের আনসার হলো বি তো চেঞ্জ হয়ে যাচ্ছে। আমাকে প্রশ্নটি বলছে কি ব্যবস্থা নিলে, কি ব্যবস্থা নিলে মানে কি বেগ চেঞ্জ করতে হবে। ঠিক আছে? প্রসেস 1-এ আমরা দিক নিয়ে কাজ করছি, প্রসেস 2-তে আমরা মান নিয়ে কাজ করছি, দ্যাটস ইট, আর কিছু না। প্রসেস 1-এ আমরা ভ্যালুটা চেঞ্জ করি নাই, মানটা চেঞ্জ করি নাই, আলফাটাকে চেঞ্জ করছি। দ্বিতীয়টাতে আমরা কি করছি, মানটাকে চেঞ্জ করে দিচ্ছি। আজকে পরে একটু অ্যাডভান্স লেভেলে হয়ে যাচ্ছে, মানে এখন এসে আশা করি বুঝতে পারছো। আচ্ছা আশা করি তোমরা বুঝছো। তোমাদের ও নাম্বারটাও কিন্তু বলছি, এই কমেন্ট কর তাতে কোন ভাই এটা শিখে আমি অনেক মজা পাইছি, তোমরা একটু কমেন্টে বলো বুঝছো কিনা, আমার কাছে ভালো লাগবে যদি তোমরা বলো যে হ্যাঁ বুঝছি, এটা শুনলেও ভালো লাগবে।
সো আমাদের লাস্ট প্রশ্ন শেষ, আরেকটা প্রশ্ন শেষ। অনেকে বলতেছে ভাই আরো পড়াবেন। শেষ, আমাদের আরেকটা প্রবলেম সলভ করলেই আমাদের ক্লাস শেষ। আচ্ছা, সোহেল রানা বলছে অনেক ভালো লাগছে। শারমিন আক্তার, বুঝতে পারছি। যাক, আমি সুন্দর একটা প্রশ্নের আনসার সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করছি। শশী, বুঝতে পারছি। নুসরাত জাহান, ফারিয়া আফরিন বলছে ইয়েস ব্রো, ফ্লু ক্লিয়ার। সাদিয়া শারমিন, ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, তো আজকে আমাদের লাস্ট প্রশ্ন। আমি আবার বলি, ও নাম্বারটা আমি লেখা দিই নাই, কারণ আগের অঙ্কে আমি করে দিয়েছি। ও নাম্বারটা আমি লেখা দিয়েছিলাম, বাট পরে আমার মনে পড়ছে এটা তো ও নাম্বারের প্রশ্ন, যেটা কাইটা দিয়েছে, যাতে তোমরা ও নাম্বারে ওটা লিখে করে ফেলতে পারো। আমরা এখন 6 নম্বরে চলে যাই। তোমরা এই প্রশ্নটা একটু ভালো মতো পড়ার চেষ্টা করো। আগেরটা কি ছিল? টি মিনিমাম। এখন আমরা কি শিখবো? এস মিনিমাম, কম দূরত্ব। তো তোমাদের আগে থিওরিটা শিখাই। থিওরিটা আসলে কি, যে তোমার দূরত্ব যদি সবচেয়ে কম হইতে হয়, তাহলে তোমাকে রওনা হইতে হবে এমন ভাবে যাতে তোমার থিটার মান 90 ডিগ্রি হয়। আমি আবারও বলি, আজকে আমরা দুইটা থিওরি শিখলাম। নাম্বার 1, আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হলে কি হবে? সর্বনিম্ন সময়। এটা হলো একটা থিওরি আমি শিখলাম, পুরো প্রমাণও করে দিচ্ছি 90 ডিগ্রি হলে যে সর্বনিম্ন সময় হয়। আচ্ছা, আরেকটা আমরা শিখবো যে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে, আলফা থিটা তো বুঝি, আলফা হইতেছে এই দুইটা মধ্যবর্তী অ্যাঙ্গেল, আর থিটা হইতেছে গিয়ে লব্ধির সাথে মধ্যবর্তী অ্যাঙ্গেল। ধরা যাক আমি 90-র চেয়ে বড় অ্যাঙ্গেলে রওনা হইলাম, কিন্তু পৌঁছালাম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। এইটাই হচ্ছে আমার মিনিমাম ডিস্টেন্স। খেয়াল করে দেখো, তোমরাই বলো ডিস্টেন্স মিনিমাম হয় কখন? যদি লম্ব হয়। এইটা বড় নাকি এইটা বড়? অবশ্যই এটা বড়। তো আমি এইদিকে আমি রওনা হইলো, আমি পৌঁছাইতেছি তো এইদিকে, আমাকে এমন ভাবে পৌঁছাইতে হবে যাতে থিটার মানটা 90 ডিগ্রি হয়। তাহলে সহজ বাংলা ভাষায় বলি, আগের অঙ্কটা ছিল আলফার মান 90 ডিগ্রি, আর এই অঙ্কটা হবে থিটার মান 90 ডিগ্রি। ক্লিয়ার? আগের অঙ্ক ছিল আলফার মান 90 ডিগ্রি, আর এই অঙ্কে থিটার মান 90 ডিগ্রি। এই, আর কোনো ডিফারেন্স নাই। সো আমরা এটা লিখতে পারি, এত হলে কি লিখবো? সর্বনিম্ন দূরত্ব আমরা লিখবো। আমার কথা ক্লিয়ার? এই দুইটা কনসেপ্ট তোমরা পুরো ঠাড়ে মুছতে করে ফেলো, বাট তোমরা পারো, তোমরা এটা আগের থেকে তোমরা শিখছো। আমার হচ্ছে পায়ের অবস্থা পুরো 12টা বেজে গেছে ভাই। তোমরা তো আরামসে বৈশা বৈশা ক্লাস করতেছো, আমার তো বসার স্কোপই নেই। আচ্ছা, ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। হ্যাঁ, এই প্রবলেমটা আমরা সলভ করা শুরু করি। তো আমাদের কিন্তু আবার আগের মতো কাহিনী করবো, এইটাও আবার দুইটা প্রসেসে আমরা এটা সলভ করতে পারবো। এখন তোমাদেরকে আবারও বলি যে এক এক প্রসেসে এক এক রকম আগায়, এক এক রকম উত্তর হতে পারে। তোমাদের এই অঙ্কগুলো কিন্তু বোর্ড স্ট্যান্ডার্ড অঙ্ক না। আমি আবারও বলি, বোর্ড স্ট্যান্ডার্ড অঙ্কগুলো হচ্ছে একটা স্পেসিফিক আনসার বের হয়, বাট অ্যাসাইনমেন্টে এমন প্রশ্ন দেয় যাতে অনেকভাবে অঙ্কটা করা যায়। দেখছো, এরকম প্রশ্ন সাধারণত বোর্ডে আসে না। বোর্ডে এমন প্রশ্ন আসে যেটা একটাই অ্যান্সার হয়, কিন্তু অ্যাসাইনমেন্টে এমন প্রশ্ন যেটা অনেকে অনেকভাবে করতে পারে, সবভাবে মার্ক দেওয়া হয়। এই প্রশ্নটাও একটা সেম একটা প্রশ্ন, এটা আমি অনেকভাবে করতে পারবো। তো আমার মাথায় যে আইডিয়াগুলো আছে, আমি সেই আইডিয়াগুলো তোমাদের সাথে শেয়ার করে আজকে ক্লাসটা শেষ করে ফেলবো। সেটা হচ্ছে ফার্স্টে প্রসেস 1। একটা মজার ব্যাপার খেয়াল করছো, আজকে প্রত্যেকটা অঙ্কে আমি ভিন্ন ভিন্ন প্রসেসে দেখাচ্ছি। আচ্ছা, তো এই নদী সবচেয়ে কম দূরত্বে আমরা পার হতে চাই। তো কম দূরত্বে পার হওয়ার থিওরি তো আমরা আগে থেকে জানি যে থিটার মান 90 ডিগ্রি হইতে হয়, তাই না? আচ্ছা, তো তাহলে আমরা কি করব? আমাদের ওই যে বেগ, নৌকার বেগ, এই মানগুলো আবার লিখতে হবে। আমি তো সব বুঝে ফেলছি। তো আমরা লিখি আগে স্রোতের বেগ। স্রোতের বেগ, আমাদের স্রোতের বেগটা কি ছিল? স্রোতটা ছিল হইতেছে আমাদের কিউ, 2i মাইনাস জে প্লাস কে। আরেকটা কি ছিল? নৌকার বেগ। নৌকার বেগ এটা কত? নৌকার বেগটা হলো আর, তাই না? এটা প্রশ্নে সব লিখে দিছিল, i প্লাস 2j মাইনাস 3k।
এখন আমরা এইটার উপর জীবনও হাত দিতে পারবো না, স্রোতের বেগের উপর আমরা হাত দিতে পারবো না। এটা ছিল আমাদের কিউ, ঠিক আছে, কিউ ভেক্টর, এটা আমাদের আর ভেক্টর, এইটাতে আমরা হাত দিতে পারবো না। এখানেও সেম কাহিনী, যে পরিবর্তন করতে হবে কিনা, মানে এটা আমার কাছে জানতে চাইতেছে যে আমার বেগের পরিবর্তনটা আসলে কিরকম হইলে আমি থিটার মান 90 ডিগ্রি হবে। আমার কথা ক্লিয়ার? সো এটা আমরা আগের অঙ্কের মতো চলো শুরু করি, যে আমরা থিটা 90 ডিগ্রি হইতে হলে আলফা কত সেটা বের করলে তো অঙ্ক শেষ। আচ্ছা, তো আমরা জানি যে ট্যান থিটা সমান সমান, এই যে আমরা জানি এটা চিত্র আকারে করবো, খেয়াল করে দেখো এই বরাবর যেটা, এটা কি স্রোত না? তো আমরা তো আগে স্রোতকে ইউ লিখতাম, এখন ইউ লিখবো না, এখন কি লিখবো? কিউ লিখবো, ঠিক আছে, কিউ। তারপরে আমরা তো এই বরাবর পৌঁছাতে চাই, মানে থিটা মান 90 ডিগ্রি হইতে চাই, কিন্তু আমরা আসলে রওনা হবে তো আরো বেশি অ্যাঙ্গেলে, তাই না? তাহলে এটা হবে আমাদের আর, ঠিক আছে। তো তোমরা অঙ্কগুলো যে করতা, এখানে ইউ লিখতে, এখানে বি লিখতা। তো আমরা যে ট্যান থিটার যে সূত্রটা জানি, যার সাপেক্ষে করি সে থাকে নিচে, মনে রাখবা ওই যে সূত্রটা, ট্যান থিটার যে সূত্রটা তোমরা শিখছো না, উপরে কি লিখছিলে? কিউ সাইন আলফা, নিচে কি লিখতা? পি প্লাস কিউ কজ আলফা, এটা লিখতা না? এখন তো এমনি হবে না, চিত্র অনুযায়ী লিখতে হবে। আমাদের ওইখানে নিচে থাকতো পি, এই যে এইটার জন্য চিত্রটা এরকম ছিল, এই যে এখানে পি ছিল আর এখানে কিউ ছিল, ভাই দুইটার মধ্যে ঘোরায় ফেললো না, এটা আলাদা। সবসময় কোশ্চেন চিত্র আঁকবা প্রশ্ন অনুযায়ী, ঠিক আছে। তো খেয়াল করে দেখো, এই যে মেইন সূত্রটা তোমরা শাহজাহান তপন স্যার বা যে কোনো স্যারের বই শিখছো, নিচে পি ছিল, যার সাপেক্ষে সে হয় নিচে এইখানটাতে। তো আমি তো কিউ সাপেক্ষে করতেছি, স্রোতের সাপেক্ষে, আমার স্রোত এখন কিউ, বাট তোমরা বই পড়ছিলে স্রোতটা হইতেছে পি, সো ওই অনুযায়ী করতে হবে। আমাদের স্রোত যেহেতু কিউ, এখানে কিউ লিখতে হবে। আর আমার যে উপরে যে কিউটা ছিল, এটা কোনটা? বইয়ের যে সূত্রটা, ওইখানে কিউটা কি ছিল? নৌকার বেগ না? আমার এখানে নৌকার বেগ তো কিউ না, আমার এখানে নৌকার বেগটা কত? আর। তাহলে আমি এখানে কি লিখবো? আর লিখবো, তারপর সাইন আলফা, তারপরে আর কজ আলফা, টানটানা হয়ে গেল। এরপর খালি ভ্যালুগুলো বসায় দাও, কেল্লা ফতে। থিটা মান 90 ডিগ্রি আমরা আগে থেকেই জানি, কারণ 90 ডিগ্রি হইলেই সেটা কম দূরত্বে যেতে পারবে। তাইলে আমরা লিখি বা tan 90 সমান সমান আর সাইন আলফা ডিভাইডেড বাই কিউ প্লাস আর কজ আলফা। তো tan 90 আমরা সবাই জানো 1/0। কোনাগুনি গুণ করলে 0 হয়, ঠিক আছে। এখান থেকে আমরা আলফাটা বের করে ফেলবো। আমি এইভাবে লিখতেছি, তোমরা পরীক্ষা এভাবে লিখো না, তোমরা তো নিচে নিচে লিখবা, ঠিক আছে। ওকে, তো আমরা এখানে কি করবো? কিউ এর মান আর আর এর মান দরকার, মান। তাহলে এখান থেকে আমরা মানটা নির্ণয় করে ফেলি, ওই যে রুট ওভার দিয়ে, এটা 4, এটা 1 5 আর এখানে 1 6, তাই রুট ওভার 6। আর আর এর মানটা কত হবে? 1 আর 4 5, 5 আর 9 কত? 14, রুট ওভার 14। তাহলে তো হয়ে গেল, অঙ্ক শেষ। কি মজা, কি সহজ একটা অঙ্ক। কিউ এর মান রুট ওভার 6, আর এখানে মাইনাস ছিল একটা, এখানে আমরা একটা মাইনাস দিব। আর আর এর মানটা কত? রুট ওভার 14। এটা ক্যালকুলেটর বসাই দাও, খেলা শেষ। আমার এটা আসতেছে 130.89 ডিগ্রি, 130.89 ডিগ্রি। এখন তোমাদের লিখে নিতে হবে, ফিনিশিং দিতে হবে, যে আমরা যদি এত ডিগ্রি অ্যাঙ্গেল যদি রওনা করি, খেয়াল করো, বলছে কম দূরত্বে কোষে নৌকাটির বেগের ও সময় পরিবর্তন করতে হবে কিনা। হ্যাঁ, আমাদের তো বেগ চেঞ্জ হয়ে গেছে। তোমরা বলতে পারো, ভাইয়া কই বেগ কই চেঞ্জ হলো? আরে ভাই, অ্যাঙ্গেল চেঞ্জ হওয়া মানেই বেগ চেঞ্জ হয়ে যাওয়া। তোমাদের মাথায় সবসময় ঢুকে গেছে যে মানে আগে বেগ ছিল মনে করো 2y + 3j, হ্যাঁ 3j, তার মানে ওর মান তো কত হয়? 4 আর 9, রুট ওভার 13 হয়। রুট ওভার 13 তো অনেকভাবে বানানো যায়, তাই না? তোমাদের একটু আগে প্রুফ দেখাইলাম। কিন্তু যতভাবে করো না কেন, অ্যাঙ্গেল তো চেঞ্জ হয়ে যাবে। বেগ চেঞ্জ করলে অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যায় না? ব্যাপারটা এইটাই, যে নৌকার বেগের আমরা তো অ্যাঙ্গেলটাই চেঞ্জ করে দিলাম। আগে অ্যাঙ্গেলটা 109 ছিল, মনে আছে? মনে আছে 109 ছিল, এটা 130 যদি আমরা বানাই ফেলি, শেষ। তাহলে সেটা থিটা পুরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পৌঁছাবে। সো আমরা এইভাবে বলতে পারি যে 130.89 ডিগ্রি কোণে চালনা করলে কি হবে? কম সময় পৌঁছাবে, কম দূরত্বে পৌঁছাবে। এটা একটা আনসার, ঠিক আছে। আরেকটা আছে, সময় পরিবর্তন বের করতে হবে। এখন খেয়াল করে দেখো,
এখানে পরিবর্তন করতে হবে কিনা, সো আমাদের আনসার ইয়েস, পরিবর্তন করতে হবে, এটাকে লিখতে হবে হ্যাঁ হ্যাঁ পরিবর্তন করতে হবে। এখন আসলে সময়ের পরিবর্তন, টাইমটা বের করতে হবে। ওই যে তুমি ও নম্বরে একটা না ও নম্বর তো টাইমটা দেওয়া হবে না, ও নম্বর ওই টাইম দেওয়া হবে না, ওটা তো ছিল সর্বনিম্ন সময়ের টাইম। আমাদের এখন টাইমটা আবার দুইটা টাইম বের করতে হবে, একটা হইতেছে যে আলফা মান 109 ডিগ্রি ধরে একটা টাইম, আর একটা টাইম কি হবে আলফা মান 130 ডিগ্রি ধরে, দুইটা টাইম বের করতে হবে। সো আমাদের টাইম কিন্তু চেঞ্জ হচ্ছে, ক্লিয়ার? আগেরটা কত ছিল 109 ডিগ্রি, 109 ডিগ্রি কেমন ছিল মনে আছে তো? 109 ডিগ্রি যে বের করেছিলাম সেটা হইতেছে যে সর্বনিম্ন সময়ও না সর্বনিম্ন দূরত্ব না, আমি যত অ্যাঙ্গেলে রওনা হয়েছি ওটা হলো 109, তার মানে অরিজিনাল অ্যাঙ্গেল হলো 109, অরিজিনাল অ্যাঙ্গেল হলো কি 109 ডিগ্রি। আমরা 109 ডিগ্রি রওনা না হয়ে 130 ডিগ্রি রওনা হইলেই হইবে। এটাতে গেল কি বেগেরটা। এখন খেয়াল করে দেখো, আমি বেগের মান চেঞ্জ করিনি, আমি দিক খালি চেঞ্জ করছি। সো এখানে একটা টেকনিক খাটাইতেছি, আমি একটার উপর হাত দিতেছি আরেকটার উপর হাত দিচ্ছি না। সময় পরিবর্তন কেমন হবে, যে 109 ডিগ্রি ধরে একটা টাইম বের করবো, এগুলো আমি করতেছি না, কারণ যদি সবই করে দিই তোমরা অ্যাসাইনমেন্ট আর করবা কি, তাই না? ওকে, সো আমি আজকে ক্লাস ফিনিশিং টাইমে দিতেছি। জাস্ট লাস্ট একটা কথা, সেটা হলো 109 ডিগ্রি ধরে ওই যে t = d / b sin alpha, ওইখানে 109 ডিগ্রি ধরে একটা টাইম বের করবা, আবার 130 ডিগ্রি ধরে একটা টাইম বের করবা, পরে দেখা যাচ্ছে এই দুইটা টাইমটা চেঞ্জ হয়েছে, মানে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে একভাবে সলভ। আরেকভাবে সলভের আমি জাস্ট আইডিয়া দিয়ে আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি, কারণ হচ্ছে আমার গলা প্রায় বসে দিতেছে আর কি, এতক্ষণ টানা কথা বলছি। আমি এখন প্রসেস 2টা দেখাবো তোমাদেরকে, আবার একটু ভিন্নভাবে চিন্তা করবো, ঠিক আছে? প্রসেস 2 ভিন্নভাবে, সেটা আসলে কি, সেটা আসলে হচ্ছে ওইরকমই, কিন্তু এখন আমি ভেক্টরে হাত দিব। আগের অঙ্কে মনে করে দেখো তো, আমি কে এর সাথে যেটা ছিল ওটা সরাই ফেলছিলাম, এখানে আমি সেম কাজই করবো। আমাকে বলছে কি ব্যবস্থা নিতে হবে, তো ব্যবস্থা নিতে হলে তো আমি ভেক্টর চেঞ্জ করতেই পারি, তাই না? আমার তো কোনো সমস্যা নেই। মানে এই অঙ্কটাতে একটু আগে যেটা করালাম ওইখানে আমি অ্যাঙ্গেল চেঞ্জ করছি, আর এখন যেভাবে করবো, যেটাকে আমি একটু নতুন প্রসেস নাম দিচ্ছি, সেটা থেকে আমি ভেক্টরের উপরে হাত দিব। ভেক্টর উপর থেকে আমি একটা ভ্যালু সরাই ফেলবো বা চেঞ্জ করে ফেলবো, দেখি কি চেঞ্জ করতে হবে। তো আমরা তো জানি এটা ছিল আমাদের কি tan থিটা কি ছিল, এখানে ছিল কিউ, এখানে ছিল আর, এখানে ছিল সাইন আলফা, আর এখানে কি ছিল আর কজ আলফা, ঠিক আছে? তো tan থিটার মান কত 1/0, এগুলো তো আমরা আগেও করছিলাম, তাই না? বা কিউ প্লাস আর কজ আলফা = 0। এখন আমার এক্সেপশনাল একটা চিন্তাটা আমার একটা মাথায় এখন আমি তোমাদেরকে শেয়ার করবো, সেটা হলো আমি নেক্সট অঙ্ক ওইভাবে করব না, আমি অন্যভাবে করব। চলো সেটা কোনভাবে দেখি। সেটা হলো, আমরা তো এইটা জানি, যেহেতু ও একটা ভেক্টর আকারে ছিল কিউ ভেক্টর, আর ও একটা আর ভেক্টর, এটা হচ্ছে কি স্রোত, আর এটা হচ্ছে নৌকা। এটাকে আমরা কি লিখতে পারি, কিউ আর কজ আলফা, তাই না? খেয়াল করে দেখো, এই যে আর কজ আলফা, আরে আর কজ আলফা তো এখানেও আছে এখানেও আছে, দেই বসাইয়া দেই, ঠিক আছে? তাহলে আর কজ আলফা সমান কত হবে, উপরে হবে ডট গুণফল আর নিচে হবে কিউ, দেই বসাইয়া। তাহলে আমি লসাগু যদি নেই, মাইনাস কিউ স্কোয়ার। এখন কিউ এর মান আমরা আগে বের করছিলাম, কিউ এর মানটা কত ছিল, কিউ = কত ছিল, 4 5 6 √6 ছিল, কিউ এর মান ছিল √6। তাইলে এটাকে স্কোয়ার করলে কত হয়ে যাবে, কিউ ডট আর -6 হবে। এই যে লেখা দিবা কিউ সমান এই যে মানটা ছিল √6 ছিল, এটা পাশে লিখে দিলে হবে। তাইলে আমাদের নতুন একটা আইডিয়া আমি বের করে দিলাম, যদি আমি ডট গুণফল কোনো মতে যদি -6 বানাইতে পারি, খেলা শেষ। এটা আরেকভাবে আনসার হবে। খেয়াল করে দেখো, আমার এখানে কার উপর হাত আমি দিতে পারবো, কার উপর আমি হাত দিতে পারবো না। আমি কিউ এর উপর হাত দিতে পারবো না, কারণ এটা আমাদের স্রোত তো কন্ট্রোল করতেছে আল্লাহ, এটা তো আমি কন্ট্রোল করতে পারবো না। বাট আমি আর কে তো কন্ট্রোল করতে পারবো। আর এর এমন ভেক্টর আমি চেঞ্জ করব যাতে ওটা ডট গুণফল করে -6 হয়। আমার কথা ক্লিয়ার? কিউ এর উপর আমি হাত দিতে পারবো না, কিন্তু আর আগে যেমন কি করছিলাম, কে সরাই ফেলছিলাম, ডট গুণফল করে 0 হয়ে গেছিল, এইটাও আমি সেম কাজই করবো। ওই যে 2 -3 ছিল না, এখন ওটাকে -3 কে -6 বানাই দিব, শেষ। আমার কথা কি বুঝছো? 2 -3 ছিল, আমি -3 কে জোর করে 0 বানাইছিলাম, আমার আনসার আলফা 90 ডিগ্রি আসছে। এখন আমার -6 বানাইতে হইব, তো -6 বানানোর জন্য আমি কি করব, 2 - 2 -6 বানাইতে হয়, তাহলে নিশ্চয়ই
নিশ্চয়ই আমার যেখানে -3k আছে ওটাকে -6k বানিয়ে দিব, অঙ্ক শেষ। তার মানে সেই ক্ষেত্রে আমার নৌকার বেগটা বাড়াইতে হবে। আমার কথা ক্লিয়ার? এইখানে কিন্তু কোথাও লেখে নাই নৌকার বেগ আমি বাড়াইতে পারবো কি পারবো না। আমার কথা কি বুঝছো? আগের অঙ্কে বলছিল নৌকার বেগটা আমি বাড়াইতে পারবো না, কিন্তু এই অঙ্কে তো কিছু বলে নাই। তার মানে এই অঙ্কে আমি বাড়াইতে পারবো। কখনো তুমি জোর করে কিছু করবা না, মানে যেটা বলবে শুধুমাত্র সেইটাই, যেটা বলবে না। খেয়াল করে দেখো, এখানে কিন্তু বলে নাই যে আমি নৌকার বেগ চেঞ্জ করতে পারবো না, বাড়াইতে পারবো না। এখানে কি বলছে? বেগের পরিবর্তন। এখানে পরিবর্তনের কোনো পরিচয় দেয় নাই, মানে ছোট হবে নাকি বড় হবে কিছু বলে নাই। টানা আমি তাহলে বড় করতেই পারি। সো আমার আইডিয়া হলো এইটাই। তোমরা জাস্ট আমি এতটুকু মুছা দিই। আমি এখন কি কাহিনী করবো দেখো খালি। আমি করবো হলো কিউ ডট আর। হ্যাঁ, কিউ ডট আর, কিউ যেটা ছিল, কিউটা যদি আমি একটু লিখি, এটা ছিল আমার কিউ। হ্যাঁ, এবার ডট গুণফল দিয়ে আরটা লিখি। খেয়াল করে দেখো, এইখানে আমার কার উপর হাত আছে? ওর উপর আমার হাত আছে। আমি ওকে চাইলে চেঞ্জ করতে পারবো, ওর উপর আমার হাত নাই। তাহলে 2 1 2 রাখলাম, আবার 2 1 2 রাখলাম। দেখো তো 0 হয়ে গেল না? আর কি বাকি থাকে? যে কে এর উপর আমার হাত আছে বললাম না, এটার উপর আমার হাত আছে। এখন আমার বানাইতে হইব -6, ডট গুণফল করে আবার বানাইতে হইব -6। তাহলে তো কি ইজি বানানো, 3 এর জায়গায় খালি 6 লাগাই দেবো, কাহিনী শেষ। এখানে কত +1 না? তা +1 এখানে যদি 3 এর জায়গায় যদি 6 বানাই দিই তাহলে আমার কত হবে? -6। টেন হয়ে গেল। তাহলে এটা যদি -6 হয়, খেয়াল করে দেখো, ডট গুণফল আমাদের যদি -6 হয় তাহলে কি হবে? আমরা তো এটা ক্যালকুলেশন করেই আসছি। আমরা তো এই যে ওই যে অনেক প্রথম থেকে আমি মুছে ফেলছি, আমরা তো করেই আসছি যে tan থিটাকে আমরা 90 ডিগ্রি ধরছিলাম না? তাহলে তো হয়ে গেল। তার মানে যদি আমরা এটাকে -6 ধরি তাহলে আমাদের ওই যে থিটা আমরা 90 ডিগ্রি ধরছিলাম না, 90 ডিগ্রি হবে। তাহলে আমরা ফিনিশিংটা এভাবে দিব যে এখানে এতটুকু মুছে ফেলি যে r = i + 2j - 6, এই যে -3k ছিল, 3k এর বদলে i + 2j - 6k হলে কি হবে? থিটা = 90 ডিগ্রি হবে। ফলে সর্বনিম্ন দূরত্বে পৌঁছাবে।